নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা উপন্যাস পুরুষ ও রমণীর শেষ পর্ব। ইন্দিরা কোনো মতে শ্বশুরকে খবর দিয়া পাশের একটা ঘরে ঢুকিয়া পড়িয়া ভিতর হইতে দুয়ার বন্ধ করিয়া দিল। লজ্জায় যেন তাহার মাথা খুঁড়িয়া মরিতে ইচ্ছা করিতেছিল। এ কি কাল ঘুম তাকে পাইয়া বসিয়াছিল। সুকুমারের উপর রাগ হইতেছিল ভীষণ। সে না হয় ঘুমিয়াই পড়িয়াছিল, অমন করিয়া তাহাকে বুকের কাছে টানিয়া আনিয়া সারা রাত জাগিবার প্রয়োজন কি ছিল? শুধু শুধু পৃথিবীশুদ্ধ লোকের কাছে তাহাকে লাঞ্ছিত করা। কিন্তু লজ্জার প্রথম বেগ কাটিয়া গেলে সে মনে মনে উপলব্ধি করিল যে লজ্জার সঙ্গে সঙ্গে সে এই ব্যাপারে একটু গর্বও অনুভব করিতেছে। যেন স্বামীর যে ভালোবাসা সে চাহে না, তাহারই এই আতিশয্যে তাহার গৌরববোধের কারণ কি? তবে কি সে তাহার অজ্ঞাতসারে সুকুমারের কাছে ধরাই পড়িয়াছে? সন্দেহটা মনে দেখা দিবার সঙ্গে সঙ্গেই সে শিহরিয়া উঠিল। দুই কান এবং কপালের খানিকটা যেন আগুন হইয়া উঠিয়াছে। সুকুমার তাহা হইলে তাহাকে সত্যই জয় করিল নাকি? ইন্দিরা পাড়াগাঁয়ের মেয়ে, লেখাপড়া বিশেষ শিখে নাই, কিন্তু তাহার তীক্ষ্ণ সহজ বুদ্ধিতে সে প্রেম ও রূপজ মোহের ব্যবধানটা অল্প বয়সেই বুঝিতে পারিয়াছিল। সে যেদিন শুনিল যে সুকুমার বন্ধুর জন্য মেয়ে দেখিতে আসিয়া বন্ধুকে বঞ্চিত করিয়া নিজেই তাহাকে বিবাহ করিতেছে, সেই দিনই সে যে ভয়ে ও ঘৃণায় শিহরিয়া উঠিয়াছিল, তাহার সে ভয় ও ঘৃণা আজও একেবারে যায় নাই। পুরুষের কলুষিত কামনার এই বীভৎস আত্মপ্রকাশে তাহার সমস্ত মন স্বামীর সম্বন্ধে সংকুচিত হইয়া উঠিয়াছিল এবং সে সংকোচ এখনও কাটে নাই। তাহার ধারণা ছিল যে প্রথম তৃষ্ণা যখন মিটিবে তখনই তাহার স্বামী তাহাকে পুরাতন পাদুকার মতোই ত্যাগ করিবেন। স্বামীর মনোরাজ্যে আর তাহার অধিকার থাকিবে না, পার্থিব রাজ্যে যদি বা থাকে। অবশ্য এতদিন ঘর করিতে করিতে স্বামীর রূপ, শিক্ষা, ভদ্রতা প্রভৃতি তাহাকে যে সুকুমারের দিকে মধ্যে মধ্যে আকৃষ্ট করে নাই তাহা নহে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে মনকে আবার দৃঢ় করিয়াছে, নিজেকে বুঝাইয়াছে এখনও সময় নহে। তবু সে ছিল আকর্ষণের সন্দেহ, কিন্তু আজ মনে হইতেছে যে পরাজয়ই বুঝি ঘটিয়াছে। ইন্দিরা কিছুক্ষণ বিহ্বল হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার যে বয়স, সে বয়সে মেয়েরা পুরুষের কাছে নিজেকে নিঃশেষে নিবেদন করিতেই চায়। সুতরাং এই পরাজয়ের সংবাদটাও মনের উপর যেন একটা প্রথম বসন্তের দক্ষিণা হাওয়ার প্রলেপ বুলাইয়া দিল। সে ছিল ঘরের ঠিক মাঝখানে দাঁড়াইয়া। সম্মুখের দর্পণে তাহার যে ছবি প্রতিফলিত হইয়াছিল, তাহাতে লজ্জা, সুখ ও ভয়ের একটা মিলিত চিত্র ফুটিয়া উঠিয়া মুহূর্তের জন্য যেন তাহাকেই মোহগ্রস্ত করিল। কিন্তু সে অল্পক্ষণই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ইন্দিরা ওপাশের জানলাটার ধারে সরিয়া দাঁড়াইল। না, তাহাকে কঠিন হইতেই হইবে। এত সহজে এত শীঘ্র স্বামীর কাছে পরাজয় স্বীকার করা চলিবে না, সে পরাজয় যত সুখস্বপ্নই বহন করিয়া আনুক না কেন। সে লজ্জা ও ভয়ের সমস্ত চিহ্ন মুখ হইতে মুছিয়া ফেলিয়া আবার সহজভাবেই দ্বার খুলিয়া বাহির হইয়া আসিল। ততক্ষণে ডাক্তার আসিয়া পৌঁছিয়াছেন। সুকুমারের জ্বর সামান্যই, ভয়ের কোনো কারণ নেই। গায়ের ব্যথাও শীঘ্র আরাম হইবে, তিনি ভরসা দিয়া গেলেন। এখন শুধু একটু বিশ্রাম এবং লঘু পথ্য প্রয়োজন। হরিপ্রিয়া সেদিন আর ছেলের শয্যাপার্শ্ব হইতে নড়িলেন না। সুকুমারের আকুল দৃষ্টি বারবার বৃথায় দ্বারপথের দিক হইতে ধাক্কা খাইয়া ফিরিয়া আসিল। ইন্দিরা বার 2-3 পথ্য বহন করিয়া আনিল বটে, কিন্তু সে মুহূর্ত কয়েকের জন্য। তাও তাহার মুখে এমনই একটা কাঠিন্যের আবরণ যে কাল রাত্রের স্বপ্নটা জাগরণের সঙ্গে সঙ্গে একেবারে মিলাইয়া গিয়াছে, না ইন্দিরার মনে কিছু ছাপ রাখিয়া গিয়াছে তাহা বোঝা গেল না।
সন্ধ্যার দিকে সুকুমার বিরক্ত হইয়া উঠিল। প্রবোধবাবু ছেলের মনোভাব বুঝিয়া গৃহিণীকে কহিলেন, তুমি এইবার একটু বিশ্রাম করতে গেলে না কেন? বৌমাকে না হয়। হরিপ্রিয়া কঠিন কণ্ঠে শুধু কহিলেন, না। সুকুমার কহিল, তুমি যাও না মা, আমি একলা বেশ থাকব, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। হরিপ্রিয়া অগত্যা জল, ঔষধ প্রভৃতি হাতের কাছে টেবিলের উপর গুছাইয়া রাখিয়া উঠিয়া গেলেন, কিন্তু তবু সুকুমারের উৎসুক চোখের প্রতীক্ষা বৃথাই হইল। ইন্দিরা আসিল না, হয়তো মাই নিষেধ করিয়াছেন। সুকুমার মনকে বোঝাইবার চেষ্টা করিল, কিন্তু তবু মন অবসন্ন হইয়াছিল। কিছুই পাইল না সে। এ দুর্লভ ধন বুঝি কোনো সাধনাতেই তাহার হস্তগত হইল না। রাত্রেও হরিপ্রিয়া ছেলের ঘরেই রহিলেন। সুকুমারের বিরক্তিও তাহাকে কোমল করিতে পারিল না। তিনি ছেলের শিয়রে একটি ছোট বিছানা পাতিতে বলিয়া পাখা লইয়া সুকুমারের বিছানাতেই বসিলেন। সুকুমার ক্ষীণকণ্ঠে একবার শুধু কহিল, তোমার আবার হার্ট ট্রাবলস আছে, রাত জাগলে বাড়বে যে মা। তুই কি পাগল হয়েছিস খোকা? রাত কে জাগছে? একটু পরেই আমি এইখানটায় শোব, কিছু দরকার হলেই ডাকিস। অগত্যা ছেলে চোখ বুজিল। বোধহয় একটু তন্দ্রাও আসিয়াছিল, কিন্তু খানিকটা পরেই সচকিত হইয়া উঠিল ইন্দিরার কণ্ঠস্বরে। সে চোখ খুলিয়া দেখিল ইন্দিরা একটি বালিশ ও মাদুর লইয়া আসিয়া ঘরের ওপাশে মেঝের উপর শয়নের উদ্যোগ করিতেছে। হরিপ্রিয়া কহিলেন, আমি তো আছি বৌমা, তুমি আবার অনর্থক কষ্ট করতে এলে কেন? ইন্দিরা শান্ত কণ্ঠে জবাব দিল, আপনার শরীর খারাপ মা, রাত্রে যদি কিছু দরকার হয় আপনি কাহাতক কি করবেন? আমি রইলুম, দরকার হলেই আমাকে ডেকে দেবেন। হরিপ্রিয়া যেন একটু বিব্রত হইয়া উঠিলেন। তাহলে না হয় তুমি অন্তত বীরুর মাকে বললে না কেন মা, একটা বিছানা করে দিয়ে যেত? কিচ্ছু দরকার নেই মা, এই বেশ থাকব। সে শুইয়া পড়িল। বধূর এই দৃঢ় ইচ্ছাটিকে শাশুড়ি ইদানিং চিনিতে শুরু করিয়াছিলেন। অগত্যা তিনি চুপ করিয়া গেলেন। কিন্তু সুকুমারের চিত্ত আবার উদ্বেল হইয়া উঠিল। এ কি শুধু শাশুড়ির প্রতি কর্তব্যবোধ, না তাহার সান্নিধ্য? সুকুমার একাগ্র চিত্তে কামনা করিতেছে জানিয়া সুকুমারের প্রতিই অনুগ্রহ? ইন্দিরার মুখের সেই পুরাতন ভাবলেশীন আবরণ দেখিয়া সে কিছুই বুঝিতে পারিল না। শুধু আশা ও আশঙ্কায় সেদিনও সে অনেকক্ষণ ঘুমাইতে পারিল না। সুকুমার ৩-৪ দিনের মধ্যেই অপেক্ষাকৃত সুস্থ হইয়া উঠিল, কিন্তু প্রথম দিনের স্বপ্ন স্বপ্নই রহিল। সে স্বপ্নের আবেশ ইন্দিরাকে স্পর্শ করিয়াছে কিনা কিছুই বোঝা গেল না। সেবা যত্নের ত্রুটি নাই সত্য কথা, বরং তাহার মধ্যে অন্তত সুকুমারের ব্যাকুল হৃদয় তাহাই মনে করে আজকাল যেন একটু আন্তরিকতারই সুর বাজে। কিন্তু মুখের উপর তাহার তেমনি শান্ত কঠিন আবরণ। সে আবরণ ভেদ করিয়া ভিতরের কোনো আগুনের সংবাদই আসিয়া পৌঁছে না। হরিপ্রিয়া অবশ্য আর প্রতিবন্ধক হইয়া দাঁড়ান নাই, কিন্তু ইন্দিরা তাহার স্বতন্ত্র শয্যাই বহাল রাখিল। কিছুতে কোনো মতেই সুকুমারের শত আবেদনেও সে আর নিজের শয্যাতে ফিরিয়া গেল না। সুস্থ হইয়া উঠিবার পর সুকুমার একদিন বলিতে গেল, এখন তো বেশ ভালো আছি, তবে আর অত দূরে থাকছ কেন? তাহাতে ইন্দিরা যেন একটু পরিহাসের ভাবেই জবাব দিল, ভালো আছো সেটা বুঝি আর সহ্য হচ্ছে না? আবার রোগ বাড়াতে চাও? তোমার সে শখ থাকলেও আমাদের আর ভোগবার শখ নেই। অগত্যা সুকুমার চুপ করিয়া গেল, বরং কৃতজ্ঞচিত্তে ভাবিবার চেষ্টা করিল যে তাহার পীড়ায় ইন্দিরা সত্যই চিন্তিত হইয়াছিল। দিন 7 পরে সুকুমার যখন আবার কলিকাতায় যাওয়ার কথাটা পারিতে গেল, তখন প্রবোধবাবু একেবারে বাঁকিয়া দাঁড়াইলেন। বলিলেন, না, এখন তো নয়ই,
আর যাবারই দরকার আছে কিনা তাই ভেবে দেখছি। সুকুমার মাথা নত করিয়া কহিল, সবটা পড়া রইল যখন একটুর জন্য পরীক্ষা দেব না? দরকার কি? তুমি তো আর ওকালতি করতে যাচ্ছ না। জমিদারি চালানোর জন্য যেটুকু আইন জানা প্রয়োজন ছিল তা তো হয়েই গেছে। আশ্চর্যের কথা এই যে সুকুমার আর কোনো প্রতিবাদ করিল না। তাহার সেদিনের সে অদম্য জেদের যেন আর বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। সে চলিয়া যাইতেই প্রবোধবাবু সরকারকে ডাকিয়া কলিকাতায় পাঠাইয়া দিলেন, সুকুমারের সমস্ত দেনা শোধ করিয়া বাসার জিনিসপত্র লইয়া যেন চলিয়া আসে। হোস্টেলে আর ঘর রাখিবার দরকার নাই। এবং সেদিন সন্ধ্যার সময় ইন্দিরা তাহার জলখাবার লইয়া ঘরে প্রবেশ করিতেই সংবাদটা তাহাকে দিলেন, মামনি, খোকা তো আবার কলকাতায় ফিরে যেতে চাইছিল। মুহূর্তের জন্য একটু উদ্বেগের ছায়া ইন্দিরার মুখে ফুটিয়া উঠিল। মৃদু হাসিয়া প্রবোধবাবু কহিলেন, ভয় নেই মা, আমি মানা করেছি। শুধু তাই নয়, সরকারকে আজই পাঠিয়ে দিয়েছি কলকাতাতে। ও পাপ একেবারে চুকিয়ে দিয়ে আসবে। বাসা থাকলেই আবার কোন দিন যেতে চাইবে। ওকে এখন দিন কতক একটু সাবধানে রাখা দরকার। বাইরেটা সারলেও শরীরের ভেতরটা সারেনি এখনো। কেমন যেন অবসন্ন হয়ে থাকে না? ইন্দিরা পাখাখানা হাতে করিয়া নাড়াচাড়া করিতে করিতে জবাব দিল, দিন কতক একটু বাইরে গেলেই ভালো হতো হয়তো। প্রবোধবাবু সহসা উত্তেজিত হইয়া উঠিলেন, ঠিক ঠিক, ও কথাটা আমার মনে হয়নি। একটু চেঞ্জে যাওয়াই দরকার ওর। ঠিক বলেছ মা। তখনই তিনি গৃহিণীকে ডাকিয়া পাঠাইলেন। কহিলেন, দেখো, খোকাকে দিন কতক চেঞ্জে পাঠিয়ে দিই, কি বলো? আমার ও কথাটা মনেই ছিল না, মামনেই মনে করিয়ে দিলেন। হরিপ্রিয়া যেন একটু বিস্মিতভাবেই লজ্জাবনতা বধূর দিকে চাহিলেন। তাহার পর কহিলেন, বেশ তো, কোথায় পাঠাতে চাও? কেন, মধুপুর? বাড়িটা তো পড়েই আছে, ওইখানেই থাক না। হরিপ্রিয়া কহিলেন, সামনে গরম, সহ্য করতে পারবে? প্রবোধবাবু জবাব দিলেন, খুব খুব। গরমের এখনো ঢের দেরি। তাছাড়া সেবার আমার অসুখের সময় মনে নেই? জ্যৈষ্ঠ মাসেই ছিলুম তো, কি আর এমন কষ্ট হতো। হরিপ্রিয়া কহিলেন, তাহলে ঠাকুরমশাইকে বলো একটা দিন দেখে দিতে। কে কে যাবে? প্রবোধবাবু মাথার পিছনটা বার দুই চুলকাইয়া কহিলেন, আমার আবার সামনে কিস্তি, এখন তো যাওয়া মুশকিল। অবশ্য দরকারও নেই বিশেষ। পুরনো মালি রয়েছে, সেই একা 100। তাছাড়া এখান থেকে একটা ঝি চাকর নিয়ে গেলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। হরিপ্রিয়া কহিলেন, কিন্তু আমি বা যাই কি করে? অন্নপূর্ণা পুজো, তারপর সার ব্রত আসছে। সে অগঙ্গার দেশে কি করে কি করব? তুমিই যাও। প্রবোধবাবু বিব্রতভাবে কহিলেন, তাই তো, তুমিও যেতে পারবে না। মামনি ছেলে মানুষ, একা। তাই তো। হরিপ্রিয়া ঈষৎ হাসিয়া কহিলেন, মামনি তোমার পাকা গিন্নি, তবে ওরাই যাক, কটা দিনই বা। প্রবোধবাবু উদ্বিগ্নভাবে আর একটা কি বলিতে গেলেন। হরিপ্রিয়া জোর করিয়া বলিলেন, সেজন্যে তুমি কিছু ভেবো না, ওরা দুজনেই যাক। এই ব্যাপারটা এতই আকস্মিক এবং অপ্রত্যাশিত যে ইন্দিরা প্রথমটা স্তম্ভিত হইয়া গিয়াছিল, কোনো কথাই কহিতে পারে নাই। কিন্তু সে মূঢ় ভাবটা কাটিবার সঙ্গে সঙ্গেই সে ব্যাকুল হইয়া উঠিল। এ কি হইল? এ কেমন করিয়া হইবে? যেমন করিয়াই হোক, ইহা বন্ধ করিতেই হইবে। সুকুমারেরই কল্যাণ কামনায় কতকটা নিজের অজ্ঞাতসারেই তাহাকে একটু বাহিরে পাঠাইবার কথা বলিয়াছিল, তখন স্বপ্নেও ভাবে নাই যে এই জাতিকলে সে নিজেই ধরা পড়িবে। সে যে মনে মনে একটু দুর্বল হইয়াই পড়িয়াছে, এ কথা আর নিজের কাছে অন্তত স্বীকার না করিয়া উপায় ছিল না। যেটুকু সন্দেহ ছিল এতদিন,
আজ স্বামীর স্বাস্থ্যের জন্য তাহার এই উদ্বেগই দূর হইয়া গেল। এক্ষেত্রে একা দীর্ঘদিন বিদেশে শুধু স্বামীর সহিত ঘর করা ভীষণ বিপজ্জনক যে। অবশ্য ইহাতে এমন যে কি ক্ষতি হইবে তাহা ইন্দিরার পক্ষে সেদিন কাহাকেও বোঝানো কঠিন হইয়াছিল, কিন্তু ব্যাপারটা দাঁড়াইয়াছিল তাহার কাছে কতকটা জেদের মতো। এখন কোনো মতে কোনো কারণেই সুকুমারের কাছে ধরা দেওয়া যেন তাহার পক্ষে বিষম লজ্জার কথা। এক প্রকারের নেশাতে তাহাকে পাইয়া বসিয়াছিল যেন। আঘাত ফিরিয়া আসিয়া নিজের বুকে বাজা সত্ত্বেও সে আঘাত করার নেশা সে তাই ছাড়িতে পারিতেছিল না। সে সন্ধ্যার সময় হরিপ্রিয়ার কাছে বসিয়া তাহার পায়ে হাত বুলাইতে বুলাইতে কহিল, মা, আমি একা যেতে পারবো না। একা কেন যাবে মা? মোক্ষদা যাবে, সুন্দর যাবে, সেখানে মালি আছে, ডাক্তার বুদ্ধিরও অভাব নেই সেখানে, ভয় কি? ইন্দিরা অন্যদিকে মুখ ফিরাইয়া কহিল, আপনি সঙ্গে না থাকলে আমার ভরসা হয় না। দূর পাগলি। হরিপ্রিয়া হাসিয়া কহিলেন, এতদিন দায়িত্ব আমার ছিল, আমি বয়েছি, এখন এ ভার তোমার যে মা, এখন আমার চেয়ে মাথা ব্যথা তোমার ঢের বেশি। কিছু ভয় নেই, খোকা আমার এমন কিছু অসহায় হয়ে পড়েনি তো, এমনি একটু সময় ভাত জলটা যাতে পায় তাই শুধু লক্ষ্য করা। এ আর পারবে না? খুব পারবে। ইন্দিরার মাথা আরও নত হইয়া আসিল। সে কহিল, বড্ড ভয় করে মা, আমি তো কখনো বাইরে কোথাও যাইনি, একা কি করব তাই ভাবি। বিদেশ হলেও সেও তোমারই বাড়ি যে মা, ভয় কি? আমি কি আর চিরকাল থাকব? তোমার সংসার তুমি বুঝে পড়ে নাও আস্তে আস্তে। ইন্দিরা ইহার আর কোনো জবাব খুঁজিয়া পাইল না। চুপ করিয়া বসিয়া থাকিয়া থাকিয়া একসময় উঠিয়া গেল। সেজের প্রায়ান্ধকার আলোতে হরিপ্রিয়ার মুখ দেখা গেল না, তাই নহিলে ইন্দিরা লক্ষ্য করিত সে মুখে অর্থপূর্ণ একটা হাসি। ছেলের দুঃখ দূর করার উপায় এতদিনে তিনি খুঁজিয়া পাইয়াছেন। সুকুমার কিন্তু কথাটা শুনিয়া প্রথমটা যেন বিশ্বাসই করিতে পারিল না। সে আর ইন্দিরা শুধু থাকিবে নিভৃতে নির্জনে তাহাদের সেই বিস্তৃত গোলাপ বাগানের মধ্যে? স্বপ্ন বটে, কিন্তু এ স্বপ্ন আনন্দের সহিত অনেকখানি বেদনাও বহন করিয়া আনিল। এখানে যে দুঃখ তাহাকে মর্মান্তিক পীড়া দিতেছে, সেখানে কি তাহা আরও অসহ হয়ে উঠবে না? সে একবার শুষ্ক স্বরে প্রবোধবাবুকে বুঝাইবার চেষ্টা করিল। দরকার কি ছিল বাবা, আমি এখানেই বেশ সেরে উঠতুম, মিছিমিছি হাঙ্গামা। প্রবোধবাবু হাসিয়া তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে কহিলেন, না রে পাগলা, মিছিমিছি নয়। আমার মামনি কোনো কথা না ভেবে বলেন না। তিনি যখন বলেছেন যে তোর বাইরে যাওয়া দরকার, তখন আর কোনো কথাই নেই। তাছাড়া আমিও ভেবে দেখলুম যে মাসখানেক ওখানে কাটিয়ে আসতে পারলে আর কোনো দুশ্চিন্তা থাকে না। শখটা তো কম গেল না। ইন্দিরা বলিয়াছে বাহিরে যাওয়ার কথা, তাহা হইলে এ ব্যবস্থা তার। তবে তবে কি একা যাওয়ার প্রস্তাবও ইন্দিরারই? বহুদিনের বন্ধ ঘরের ভিতর দিয়া যেন এক ঝলক দক্ষিণা বাতাস বহিয়া গেল। সে যেমন স্নিগ্ধ তেমনি নির্মল। অত্যধিক সুখের আশাতেই যেন তাহার মাথার স্নায়ুগুলি দপদপ করিয়া উঠিল। সে ক্লান্তভাবে নিজের শয়নগৃহের সামনের বারান্দায় একটা ইজি চেয়ারে শুইয়া পড়িল। অনেকক্ষণ পরে, রাত্রি তখন গভীর হইয়া আসিয়াছে, ইন্দিরা আসিয়া পিছনে দাঁড়াইল। যতদূর সম্ভব নিষ্পৃহ কণ্ঠে, যেন অন্যদিকের থামকে উদ্দেশ করিয়াই কহিল, তোমার কি কি নিতে হবে বললে ভালো হতো। ঠাকুরমশাই পাঁজি দেখেছেন, কাল ছাড়া নাকি 7 দিন আর যাত্রা নেই। মা বলেছেন কালকেই। ইন্দিরার কণ্ঠে যতই নিরাসক্তি থাক, এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তাবেও সুকুমার তাহারই কিছু কৌশল কল্পনা করিল। ফলে তাহার বুকে বহুদিনের জমাট বাঁধা প্রেম গলিয়া যেন উদ্বেল হইয়া উঠিল।
সে গাঢ় কণ্ঠে কহিল, আমার যে কি চাই তা তো আমি ভুলেই গিয়েছি ইন্দু। আমার সব কিছু ভালো মন্দ চাওয়া পাওয়া সবই তো নিঃশেষে তোমাকে সঁপে দিয়েছি। তুমি যা ভালো বুঝবে তাই নেবে। ইন্দিরা মনকে যতটা সম্ভব উদাসীন ও কঠিন করিয়াই আসিয়া দাঁড়াইয়াছিল, কিন্তু অকস্মাৎ সুকুমারের এই করুণ কণ্ঠ তাহার মনকেও প্রবলভাবে একটা নাড়া দিয়া গেল। তাহার গলার কাছে যেন কি একটা ঠেলিয়া উঠিবার চেষ্টা করিতে লাগিল। সে মুহূর্ত দুই সহজভাবে কথা কহিবার বৃথা চেষ্টা করিয়া দ্রুত বেগে সেখান হইতে চলিয়া গেল। সুকুমার তাহার অপসরণ প্রথমটা লক্ষ্য করে নাই। নিজের চিত্তের মাধুর্য রসে নিজেই বিভোর হইয়া বসিয়া রহিল। তাহার পর আরও কি একটা বলিতে গিয়া যখন লক্ষ্য করিল, তখনও এই অপস্মৃতিকে লজ্জা বলিয়াই মনে করিয়া অধিকতর স্নেহার্দ্র হইয়া উঠিল। ইন্দিরা সেদিন অনেক রাত্রি পর্যন্ত ঘুমাইতে পারিল না। স্বামীর কাছে সে যে ক্রমেই দুর্বল হইয়া পড়িতেছে তাহাতে আর কোনো সন্দেহ নাই, কিন্তু এত সহজে সে কিছুতেই পরাজয় স্বীকার করিবে না, কিছুতেই না। এত কাণ্ডের পর এমনভাবে ধরা দিলে আর কোনো দিনই স্বামীর কাছে নিজেকে উঁচু করিয়া রাখিতে পারিবে না। না না, সে বড় লজ্জার কথা। সে মনে মনে প্রতিজ্ঞা করিল যে মধুপুরে গিয়া নিজেকে সে স্বামীর কাছ হইতে প্রাণপণে দূরে রাখিবে, নহিলে আর রক্ষা নাই। যতদিন নিজের মন সম্বন্ধে নিশ্চিন্ত ছিল, যতদিন সুকুমার ছিল পরশ্বাপী পর, ততদিন সে স্বাভাবিকভাবেই তাহার পরিচর্যা করিয়া গেছে, কিন্তু এখন আর তাহা চলিবে না। দৈহিক ব্যবধানকে বড় করিয়া তুলিতেই হইবে। গুরুজনদের আশীর্বাদ মাথায় লইয়া পরদিন সুকুমার বেশ প্রফুল্ল মনেই যাত্রা করিল। তাহাদের জন্য সেকেন্ড ক্লাস টিকিট করা হইয়াছিল। দাসী চাকর ছিল অন্য কামরায়। একটার প্যাসেঞ্জার ট্রেন মন্থর গতিতে যাইবে, পৌঁছিবে প্রায় সন্ধ্যার সময়, যদিও ফার্স্ট প্যাসেঞ্জার নাম। ইহার আগেই দ্রুতগামী এক্সপ্রেস ছিল, কিন্তু ভিড়ের অছিলায় সুকুমার তাহা কাটাইয়া দিয়াছিল। ইন্দিরার সহিত একা ট্রেন যাত্রার অপূর্ব অভিজ্ঞতাটা সে দীর্ঘকাল ধরিয়া অনুভব করিতে যায়। তাহারা যখন উঠিল তখন গাড়ি একেবারে খালি। চাকর বিছানা পাতিয়া বসিবার ব্যবস্থা করিয়া দিয়া গিয়াছিল। দুজনে পাশাপাশি বসিল, কিন্তু চাকর নামিয়া যাইতেই ইন্দিরা সুকুমারের দিকে একেবারে পিছন ফিরিয়া জানালা দিয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। সুকুমার ইহাতে ঈষৎ ব্যথিত হইল সত্য, কিন্তু তাহার এই কয়দিনের অভিজ্ঞতাতেই সে বুঝিতে পারিয়াছিল যে জোর করিয়া টানাটানি করিয়া কিছুই মিলিবার সম্ভাবনা নাই। সে চুপ করিয়া বসিয়া রহিল, মনকে বুঝাইবার চেষ্টা করিতে লাগিল যে ইহা লজ্জা ধীরে ধীরে কাটিয়া যাইবার অবসর দিতে হইবে। ইন্দিরা পাশ ফিরিয়া বসিল বটে, কিন্তু নির্জন গাড়ির মধ্যে এই সান্নিধ্য তাহারও বক্ষ স্পন্দন বাড়াইয়া দিয়াছিল। আশ্চর্য, কিছুদিন আগে ইহার অপেক্ষাও নির্জন সান্নিধ্য তাহাকে বিন্দুমাত্র বিচলিত করিতে পারে নাই, কিন্তু আজ তাহার বুক যেন কোন এক অজ্ঞাত আশঙ্কায় ঢিপ ঢিপ করিতেছিল। তাহার জীবনে এই প্রথম বিদেশ যাত্রা। বাহিরের ক্রমাগত এবং ক্রমবিলীয়মান ঘাট, মাঠ, প্রান্তর, পল্লী তাহার দৃষ্টির সম্মুখে এক অভূতপূর্ব বিস্ময়ের রূপ ধরিয়া দেখা দিয়াছে। সেই অনাস্বাদিত অনুভূতিতে তাহার আনন্দে মাতিয়া উঠিবার কথা, কিন্তু সে সেদিকে ভালো করিয়া মন দিতেও পারিল না। পিছনের একটি দুর্বল, সহনশীল, অপরাধী মানুষের উপস্থিতি তাহার সমগ্র মনকে সেদিন যেন ভীত জড়ো করিয়া তুলিয়াছিল। অনেকক্ষণ চুপ করিয়া থাকিবার পর সুকুমার একটি সহজ প্রশ্নে সেই অসহ নিস্তব্ধতা ভঙ্গ করিল। তুমি এর আগে আর এদিকে কখনো আসনি না? ইন্দিরা যেন চমকিয়া উঠিল। তাহার পর মাথা নাড়িয়া কহিল, না। একটুখানি চুপ করিয়া থাকিয়া সুকুমার আবার প্রশ্ন করিল, এদিকে তোমার কোনো আত্মীয়ের বাড়ি নেই?
কখনো আসবার দরকার হয়নি? এবার ইন্দিরা কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া জবাব দিল, তেমন কোনো আত্মীয়ের কথা কখনো শুনিনি। তাছাড়া আত্মীয় স্বজনের খোঁজ নেবার মতো অবস্থা তো বাবার ছিল না। সুকুমার লজ্জিত হইয়া চুপ করিয়া গেল। খানিক পরে ইন্দিরাই কথা কহিল, অনেকক্ষণ একভাবে বসে রয়েছ, তুমি না হয় শো, আমি ওধারে গিয়ে বসছি। সুকুমার প্রবলভাবে মাথা নাড়িয়া বলিল, না না, আমি এখন শোব না, তুমি এখানেই বসো। যদিও তুমি বিরূপ, তবু তো কাছে আছো। ইতিমধ্যে শ্রীরামপুর স্টেশন আসিয়া পড়িল। একটি ভদ্রলোক তাহার স্ত্রী ও একটি শিশুকন্যা লইয়া তাহাদের গাড়িতেই উঠিলেন। বছরখানেকের মেয়ে, ফুটফুটে মোটাসোটা, দেখিলেই আদর করিতে ইচ্ছে করে। মেয়েটিও কে জানে কেন ইন্দিরার আশ্চর্য রূপ দেখিয়াই হোক বা অন্য যে কারণেই হোক, গাড়িতে উঠিয়া ইন্দিরার দিকে 2 হাত বাড়াইয়া দিল। ইন্দিরা প্রথমটা একটু বিস্মিত হইয়া মুহূর্তখানেক বোধহয় ইতস্তত করিল। তাহার পর মেয়েটিকে সস্নেহে এবং সযত্নে কোলে টানিয়া লইল। মেয়েটির বাবা প্রসন্ন ও অর্থপূর্ণ দৃষ্টিতে সুকুমারের দিকে চাহিলেন। তাহার স্ত্রীও ঈষৎ লজ্জিতভাবে মৃদু মৃদু হাসিতে লাগিলেন। মেয়েটি অত্যন্ত চঞ্চল। প্রথমটা সে ইন্দিরার আদর বেশ প্রশান্তভাবেই সহ্য করিয়াছিল, কিন্তু একটু পরেই এমন অস্থির হইয়া উঠিল যে ইন্দিরার ছোট ছেলেমেয়ের সম্বন্ধে স্বাভাবিক প্রীতি ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সে বিব্রত হইয়া পড়িল। মেয়ের মা ব্যাপার দেখিয়া হাত বাড়াইয়া কহিলেন, দিন ভাই আমার কাছে, বড্ড জ্বালাতন করছে আপনাকে। ইন্দিরা সবেগে খুকিকে বুকে চাপিয়া ধরিয়া কহিল, থাক আমার কাছেই, এ আমার অভ্যাস আছে। ভদ্রমহিলা যেন ঈষৎ বিস্মিতভাবে দুজনের দিকে চাহিয়া কহিলেন, ভাই বোন আছে বুঝি অনেক? মেয়েটা ততক্ষণ ইন্দিরার রেশমের মতো নরম কালো চুল মুঠা করিয়া ধরিয়াছে। আস্তে আস্তে তাহার মুঠি খুলিতে খুলিতে ইন্দিরা জবাব দিল, হ্যাঁ, 7টি। ইহার পর আলাপ জমিয়া উঠিল। স্বামীর সহিত স্বামীর সামান্য 2-1টি বাক্য বিনিময় হইল, কিন্তু স্ত্রী 2 জন নিম্নস্বরে দ্রুত গল্প জমাইয়া তুলিলেন। ভদ্রলোক যাইবেন বর্ধমান, সেখানেই তিনি কাজ করেন। শ্বশুরবাড়ি হইতে স্ত্রীকে লইতে আসিয়াছিলেন। ভদ্রলোকের বয়স একটু বেশি হইলেও ইনি প্রথম পক্ষ এবং এইটি প্রথম সন্তান। বউটি চুপি চুপি কহিলেন, বাস্তবিক আপনাদের কি চমৎকার জোর মিলেছে, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। সাধারণত হয় স্বামী সুন্দর তো স্ত্রী কুৎসিত, আর স্ত্রী সুন্দর তো স্বামী একেবারে লোহার কাঠতে। উনি ওধারের খালি গাড়িতে উঠছিলেন, আমি এখানে উঠতে বললাম, তবু দুদণ্ড তো চোখে দেখতে পাব। ইন্দিরার মুখে যেন কে সিন্দুর ঢালিয়া দিল। সে মাথা নত করিয়া খুকিকে আদর করিতে লাগিল, কথা কহিল না। খুকির বাবাও সুকুমারকে চুপি চুপি বলিতেছিলেন, বাস্তবিক আপনাদের যেমন মিলেছে এমন কদাচিৎ দেখা যায়। আপনারা দুজনেই পূর্বজন্মে দুজনের জন্য তপস্যা করেছিলেন। সুকুমারের মুখ আনন্দ বেদনায় রক্তবর্ণ ধারণ করিল। সে আরে চাহিয়া দেখিল ইন্দিরার মাথা আরও নত হইয়া পড়িয়াছে। ইতিমধ্যে ব্যান্ডেল স্টেশন আসিয়া পড়িল। খুকি ইন্দিরার হাড়ের মুক্তাখচিত খামিখানা লইয়া খেলা করিতেছিল। তখন সেটা ফেলিয়া প্ল্যাটফর্মের দিকে ঝুঁকিয়া পড়িল। খাবারওয়ালা, পাখাওয়ালা, চাওয়ালা যে যায় তাহাকেই হাতছানিয়ে দিয়া ডাকে এবং নামিয়া যাইতে যায়। ইন্দিরা প্রাণপণে তাহাকে সামলাইতে লাগিল। বিব্রত হওয়া সত্ত্বেও কাহারও কোলে দিল না। কিন্তু অবস্থা চরমে পৌঁছিল পুতুলওয়ালা দেখা দিতে। মেয়েটি আর কোনো কথাই শুনিতে চাহে না, দুর্বার হইয়া ওঠে। খেলনাওয়ালা ইন্দিরার বেশভূষা ও মেয়েটির রকম দেখিয়া সুবিধাজনক খরিদ্দার বুঝিয়া একেবারে জানলার সামনে আসিয়া দাঁড়াইল এবং একটা ঝুমঝুমি তুলিয়া প্রাণপণে বাজাইতে লাগিল।
ইন্দিরা বিষম অপ্রস্তুত হইয়া পড়িল। তাহার টাকার দরকার হইতে পারে এ খেয়াল তাহার ছিলই না কখনো। বাপের বাড়িতে কিছুই পাইবার সম্ভাবনা ছিল না। এখানে আসিয়া না চাহিতেই সব জিনিস পায়, সুতরাং কাছে তাহার টাকা পয়সা কিছুই ছিল না। শ্বশুর অবশ্য তাহাকে এই 3 মাসে হাত খরচ বলিয়া কয়েক টাকা করিয়া দিয়াছেন, কিন্তু সে তেমনই আলমারিতে পড়িয়াছে, কোনো দিনই তাহার দরকার পড়ে নাই। অথচ এখন এমন অবস্থা যে অন্তত একটা কিছু না কিনিলে মান থাকে না। সে মুহূর্ত 2 ইতস্তত করিয়া লজ্জারক্তিম মুখ তুলিয়া অবশেষে বিপন্ন নেত্রে সুকুমারের দিকেই চাহিল। সুকুমার নিমেষে অবস্থাটা কল্পনা করিয়া লইয়া একেবারে সরিয়া তাহার কাছে আসিয়া বসিল। কহিল, নাও না, কি নেবে নাও। এই খেলনাওয়ালা, ওই বাঁশিটা দেখি। তাহার পর সে প্রায় তাহার ডালা উজাড় করিয়া খুকির জন্য খেলনা কিনিল। পুতুল, বাঁশি, ঝুমঝুমি, বেলুন, আরও কত তাহারই অত্যানি। খুকির বাবা ব্যাকুল হইয়া উঠিলেন। মা অনুযোগ করিতে লাগিলেন, এ অন্যায়, অত্যন্ত অশোভন ইত্যাদি বলিয়া, কিন্তু সুকুমার কোনো কথাই শুনিল না। ইন্দিরা এই প্রথম তাহার কাছে কিছু চাহিয়াছে, হোক সে পরের জন্য, কিন্তু তবু তো চাহিয়াছে। সে আনন্দে দিশেহারা হইয়া খেলনার পর খেলনা বাছিয়া লইতে লাগিল। আরও 3 ডালা পাইলে সে কিনিত বোধ করি। ব্যান্ডেল হইতে ট্রেন ছাড়িল। মেয়েটির বাবা ক্ষুণ্ণ কণ্ঠে কহিলেন, এ কি করলেন বলুন দেখি। সুকুমার কহিল, তাতে কি হয়েছে, কয়েকটা পুতুল কিনেছি বই তো নয়। মেয়ের মা ফিসফিস করিয়া বলিলেন, এখন সারতে যাচ্ছেন যান, ফেরবার পথে কিন্তু একবার কর্তাকে নিয়ে বর্ধমানে নামতে হবে। বলুন যাবেন, আমাকে কথা দিতে হবে, নইলে ছাড়ছি না। ইন্দিরা ঘাড় নাড়িয়া সায় দিল। কে জানে কেন তাহার তখন 2 চোখ ভরিয়া জল আসিয়াছিল, সে কথা কহিল না। ভদ্রলোকেরা আরও বহু আপ্যায়নের পর বর্ধমানে নামিয়া গেলেন। যাইবার সময়ে মেয়েটি ইন্দিরাকে 2 বাহু দিয়া আঁকড়াইয়া ধরিয়াছিল, ফলে তাহার মনটা ভার হইয়াই রহিল। ওই অপরিচিতা ক্ষুদ্র মানবিকা অকস্মাৎ যেন তাহার হৃদয়কে আলোড়িত করিয়া দিয়া চলিয়া গেল। সুকুমার মৃদুকণ্ঠে পিছন হইতে বলিল, তোমার কোলে ওকে যে কি চমৎকার দেখাচ্ছিল, কি বলবো, ভারী সুন্দর মানিয়েছিল কিন্তু। ইন্দিরার মাথা আরও একটু নত হইল, কিন্তু সে লজ্জিতই হইল, শুধু রাগ করিল না। মধুপুর স্টেশনে গাড়ি পৌঁছিল সন্ধ্যার কিছু পূর্বে। মালি স্টেশনে উপস্থিত ছিল। সে ঠাকুর চাকুরের সাহায্যে মালপত্রের তদারক করিতে লাগিল। সুকুমার ইন্দিরাকে লইয়া একটা ছোট খোলা গাড়িতে বাড়ির দিকে রওনা হইল। নূতন দেশ, খেলাঘরের মতো গাড়ি, সমস্তটা জড়াইয়া ইন্দিরার অদ্ভুত লাগিতেছিল। প্রথম বসন্তের ঈষৎ শীত মেশানো মধুর হাওয়া উঁচু গাছগুলির উপর দিয়া সরসর করিয়া বহিয়া যাইতেছে। চারিদিকের ফুল বাগান হইতে অসংখ্য বেল গোলাপের গন্ধ দূরের একটা মহুয়া গাছের গন্ধের সঙ্গে মিশিয়া কেমন যেন মোহের সৃষ্টি করে। ইন্দিরাও কোন এক অজ্ঞাত পুলকানুভূতিতে শিহরিয়া উঠিল। তখন অধিকাংশ ঘরেরই বাবুর দল হাওয়া খাইতে বাহির হইয়াছেন। তাহারা সকলেই এই সুন্দর দম্পতিটির দিকে অবাক নয়নে চাহিতেছিলেন এবং আপোষে মৃদু সমালোচনা করিতেছিলেন। সুকুমার রকম দেখিয়া মুখ টিপিয়া হাসিয়া কহিল, তোমাকে দেখে এদের সকলকারই মাথা ঘুরে গেছে, তা দেখছ? ইন্দিরা আরক্ত মুখে একটু ঘোমটা টানিয়া দিল, কিন্তু মোটের উপর এই সব অভূতপূর্ব অভিজ্ঞতা তাহার ভালোই লাগিতেছিল। যাহা হোক, কালীপুর টাউনের প্রান্তে সুকুমারদের বাড়ি। সেখানে পৌঁছিতে বেশি সময় লাগিল না। মালি বউ আসিয়া তাড়াতাড়ি ফটক খুলিয়া দাঁড়াইল। সুকুমার গাড়ি হইতে নামিয়া হাত ধরিয়া ইন্দিরাকে নামাইতেছেন, এমন সময় দূর হইতে এক বাঙালি সাহেব উচ্চ কণ্ঠে, হ্যালো, সুকুমার না?
বলিয়া চিৎকার করিয়া উঠিলেন। সুকুমার বিস্মিতভাবে ফিরিয়া দেখিল তাহার স্কুল জীবনের বন্ধু আনন্দ। ছেলেটি বড়লোকের ছেলে এবং বরাবরই একটু সাহেবী ভাবাপন্ন, তবু সুকুমার তাহাকে পছন্দই করিত। অনেক দিন পরে একজন বন্ধুকে পাইয়া তাহারও মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। আনন্দ লম্বা লম্বা পা ফেলিয়া কাছে আসিয়া একেবারে সুকুমারকে জড়াইয়া ধরিল। কহিল, মাই গুডনেস, মিসেস শুদ্ধ হাজির দেখছি যে। জাস্ট ইন্ট্রোডিউস মি, ওল্ড ফেলো। সুকুমার যথারীতি তাহাদের পরিচয় করাইয়া দিল। আমার বন্ধু আনন্দ মুখার্জি, আমার স্ত্রী ইন্দিরা দেবী। তাহার পর ইংরেজিতে আনন্দকে কহিল, তোমার ইংরেজিটা কমাও, উনি এক বর্ণও জানেন না, বিব্রত বোধ করবেন। আনন্দ আর এক দফা তাহাকে জড়াইয়া ধরিয়া কহিল, সো লাকি, এই 2 বৎসর বিলেত থেকে ফিরে এসে অবধি বিলিতি বাঙালিদের মধ্যে থেকে ডিসগাস্টেড হয়ে উঠেছি। এখানে এসেছি বলতে গেলে নির্জন বাসের জন্যে। ভালোই হলো তোদের পেলুম। বৌদি, এ অধম দেওর আপনাকে জ্বালাবে কিন্তু মধ্যে মধ্যে এসে, তখন মোদ্দা রাগ করতে পারবেন না। 1-8 দিন আপনার শ্রীহস্তের চাও খেয়ে যাব। এখানে চাকরের ভরসায় আছি, বুঝতেই তো পারছেন, চায়ে অরুচি ধরে যাবার উপক্রম হলো। ইন্দিরা নতমুখে অর্ধস্ফুট কণ্ঠে কহিল, এখনই আসুন না, চা করে দিচ্ছি। তাহার পর মালি বউয়ের অনুসরণ করিয়া ভিতরে চলিয়া গেল। আনন্দ পিছন হইতে উচ্চকণ্ঠে কহিল, একেবারে অতটা প্রশ্রয় দেবেন না বৌদি, তাহলে আর নড়ব না। তাহার পর সুকুমারের পিঠে একটা চাপড় মারিয়া কহিল, মাই গুডনেস, একে তুই অশিক্ষিতা বলছিলি? এ তো দিব্যি ফরওয়ার্ড। পত্নী গর্বে সুকুমারের মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। সে কহিল, অশিক্ষিতা, তাছাড়া একেবারে পাড়াগাঁয়ের মেয়ে, অজপানাগা যাকে বলে। আনন্দ বিস্ময়ে শীষ দিয়া উঠিল। বলিল, বলিস কি? স্ত্রীরত্ন দুষ্কুলাদপি, রূপে গুণে যাকে বলে স্ত্রীরত্ন। পাড়াগাঁয়ের হলো তো কি হলো, বালিগঞ্জে তো তুইও কম যাসনি। আমার তো না হয় অরুচি ধরে গেছে, এ মত তো সেখানেও নজরে পড়ে না। সুকুমার কহিল, সে কথা থাক, এখন চল ভেতরে, চা খেয়ে যাবি। দুজনে গল্প করিতে করিতে ভিতরে আসিয়া বসিল। ততক্ষণে মালপত্র লইয়া ভৃত্যের দল আসিয়া পৌঁছিয়াছে। উনুন ধরানোই ছিল। ইন্দিরা চায়ের জল চড়াইয়া দিয়া বাথরুমে চলিয়া গেল। চা প্রস্তুত করিয়া কলিকাতা হইতে আনিত বিস্কুট, সন্দেশ এবং চা একটা থালায় সাজাইয়া লইয়া ইন্দিরা যখন ফিরিয়া আসিল, তখন তাহার দিকে চাহিয়া আনন্দের বিস্ময়ের সীমা রহিল না। আগেকার সিল্কের শাড়ি আর নাই, সামান্য একখানা আসমানি ও সাদার শান্তিপুরে ডুরে মাত্র পরনে। অলঙ্কারেরও কোথাও বাহুল্য নাই, অথচ রূপ যেন জড়িতেছে, সেদিকে চাহিলে চোখ ধাঁধিয়া যায়। মাথার কাপড় সামান্য একটু কপালের উপর আসিয়া পড়িয়াছে, তাহারই মধ্য হইতে সুন্দর শুভ্র ললাটের যেটুকু আভাস পাওয়া যাইতেছে, তাহার দীপ্তি অসামান্য। তাহার সেই ঈষৎ শ্বেদ বিজড়িত লজ্জারক্ত আনত মুখের দিকে চাহিয়া আনন্দ অস্ফুট স্বরে বলিয়া উঠিল, গুডনেস গ্লেসাস, আই এনভি ইউ, ওল্ড বয়। ইন্দিরা কথাগুলার শব্দার্থ না বুঝিলেও ভাবার্থটা অনুমান করিতে পারিয়াছিল, ফলে তাহার মুখ আরও নত হইয়া গেল। সে কোনো মতে তাহাদের সামনে টেবিলের উপর চা ও খাবার সাজাইয়া দিয়া যখন চলিয়া যাইতেছে, তখন আনন্দের চমক ভাঙিল। বৌদি, আপনি খাবেন না? অর্ধস্ফুট স্বরে ইন্দিরা জবাব দিল, আমার বিশেষ চা খাওয়ার অভ্যাস নেই, আপনারা খান। আনন্দ ব্যস্ত হইয়া কহিল, তা আপনি একটু বসুন অন্তত, খাবেনও না, আমাদের সঙ্গে বসবেনও না, এমন করে চলে কি করে? বসুন।
ইন্দিরা বিপন্ন মুখে একবার সুকুমারের দিকে চাহিল, দেখিল তাহার মুখে কৌতুকের হাসি। তখন অগত্যা খানিকটা দূরে একটা সেটির উপর বসিয়া পড়িল। চায়ের বাটিতে তাড়াতাড়ি একটা চুমুক দিয়া আনন্দ কহিল, আহ, ডিলিশাস! আপনি তো চা খান না, তবে এমন সুন্দর চা করতে কেমন করে শিখলেন? ইন্দিরা মৃদু হাসিল, কথার জবাব দিল না। আনন্দ তাহার দৃষ্টি ও রসনা এতদিন পরে অভাবনীয়ভাবে তৃপ্ত হওয়ার আনন্দে অনর্গল বকিয়া চলিল। সুকুমারও বন্ধুকে পাইয়া যেন বাঁচিয়া গিয়াছে। বহুদিন পরে তাহারও মনের একদিককার বন্ধদ্বার খুলিয়া গিয়াছে। সেও হাসি খুশিতে ভরপুর হইয়া উঠিল। আর ইন্দিরারও এই প্রগল্ভ প্রিয়দর্শন ছেলেটিকে মন্দ লাগিতেছিল না। সে চুপ করিয়া বসিয়া দুই বন্ধুর হাস্য পরিহাস বিজড়িত কথাবার্তা শুনিতেছিল এবং অপেক্ষা করিতেছিল চায়ের পর্ব শেষ হওয়ার। কিন্তু সহসা তাহার সুখস্বপ্ন যেন এক রূঢ় আঘাতে ভাঙিয়া গেল। তাহার কানে গেল আনন্দ বলিতেছে, আমাদের সেই সতীশের কথা মনে আছে তোর? সে তো কলেজেও তোর সাথে পড়েছিল। বহুদিন পরে তার সঙ্গে সেদিন হঠাৎ দেখা। আমার দিদিমার শিমুলতলায় এসে রয়েছেন কিনা পুজোর সময় থেকেই। গত রবিবার আমিও গিয়েছিলাম ওখানে তাদের দেখতে। ছেলে মেয়েগুলোকে নিয়ে বাজারে বেরিয়েছি, সতীশের সঙ্গে দেখা হয়ে গেল। ও নাকি জলপাইগুড়িতে কি এক ইন্স্যুরেন্স কোম্পানির অর্গানাইজার হয়ে গিয়েছিল। শরীর খারাপ হয়ে মাস দুয়ের ছুটি নিয়ে ওখানে এসে আছে। বিশ্রী চেহারা হয়ে গেছে দেখলাম। তবে শরীরের চেয়ে দেখলাম মনই ওর বেশি খারাপ। সে এক মজার ব্যাপার, বুঝলি সুকুমার। ওর নাকি কোন এক মেয়েকে দেখে খুব পছন্দ হয়েছিল। তাকে বিয়ে করবার জন্য পাগল হয়ে ওঠে। তারপর হঠাৎ ওর সম্বন্ধে মেয়েদের কানে কী সব কথা গিয়ে পৌঁছয়। ও নাকি মদ খায়, ও চরিত্রহীন, ওর কুলেও কি গোলমাল আছে, এইসব। মেয়ের বাপ ওকে তখন যাকে বলে ক্যারেক্টার সার্টিফিকেট তাই দেখাতে বলেন, অর্থাৎ ও যে সৎপাত্র তারই একটা প্রমাণ চান। তার ফলে ওর সঙ্গে একটু বচসা হয়ে বিয়ে ভেঙে যায়। ও মনের দুঃখে চাকরি নিয়ে জলপাইগুড়ি চলে গেল। একটু থামিয়া একটা পাইপ ধরাইতে ধরাইতে আনন্দ আবার বলিল, কিন্তু মেয়েটি ওকে পেয়ে বসেছিল। তাই মাসখানেক পরে মাথা ঠান্ডা হয়ে আবার ফিরে এলো বেচারি। কিন্তু সে মেয়ে ততদিনে আর কোন ভাগ্যবানের গলায় মালা দিয়ে তারই ঘর করতে চলে গেছে, তার আর পাত্তা মিলল না। সেই দুঃখ বেচারি আজও ভুলতে পারেনি, বুঝলি না? হা হা হা। নিজের বলার ঝোঁকে আনন্দ এতক্ষণ অনর্গল বকিয়া গিয়াছিল। সহসা এখন মুখ তুলিয়া চাহিয়া বিস্মিত হইয়া গেল। দেখিল সুকুমারের মুখ একেবারে বিবর্ণ হইয়া গিয়াছে এবং ইন্দিরাও আরক্ত মুখে উঠিয়া ভিতরে চলিয়া যাইতেছে। সে ঈষৎ ভীতকণ্ঠে কহিল, কি হলো রে তোর? অসুখ বিসুখ করছে নাকি? সুকুমার কোনো মতে ঘাড় নাড়িয়া কহিল, না। কিন্তু বৌদি বা অমন করে বেরিয়ে গেলেন কেন? আমার এই গল্পে কিছু গোলমাল হলো নাকি? উনি চিনতেন নাকি সতীশকে? সুকুমার ক্ষীণ কণ্ঠে কহিল, ওর সঙ্গেই সতীশের বিয়ের কথা হয়েছিল। মাই গড, এ যে একেবারে নাটক! তারপর ওর সঙ্গে পূর্বরাগ অনুরাগ কিছু? না না, উনি দেখেননি তাকে ভালো করে। তাহলে উনি অমন করে উঠে গেলেন কেন? এর ভেতরে তোর কোনো হাত ছিল নাকি? ঈষৎ বিরক্ত কণ্ঠে সুকুমার কহিল, এর ভেতরে হাত থাকবার কি আছে? ও বিয়ে করলে না গোলমাল হলো, ওরা তো অন্য পাত্র দিতই, না হয় আমি করেছি। সো সরি, কিছু মনে করিসনি। প্রসঙ্গটা না উঠলেই ভালো হতো। বৌদিও বোধহয় বিরক্ত হলেন। ছি ছি। সুকুমার কহিল, না না, সে এমন কিছু নয়। তবে ও সম্বন্ধে আর ঘাঁটাঘাঁটি না করাই ভালো। এই সময়ে পর্দা সরাইয়া আবার ইন্দিরা দেখা দিল। সে ইতিমধ্যেই নিজেকে সামলাইয়া লইয়াছিল। তাহার মুখ একেবারে ভাবলেশহীন,
সে মুখ দেখিয়া কিছুই বুঝিবার উপায় নাই। সে নতমুখে অন্যদিকে চাহিয়া কহিল, আপনি তাহলে রাত্রে এখানেই খেয়ে যাবেন। আপনার বাসাটা আমাদের মালিককে বুঝিয়ে দিলে ও আপনার চাকরকে খবর দিয়ে আসতে পারে। আনন্দ ঈষৎ যেন বিব্রত হইয়া উঠিল। কহিল, চাকরকে খবর না দিলেও চলবে, কিন্তু আজই কেন বৌদি? সবে আপনারা এলেন, নতুন ঘরকন্যা একটু গুছিয়ে নিলে ভালো হতো না? কাল পরশু একদিন যখন হোক। ইন্দিরা মৃদু কণ্ঠে কহিল, আমাদের কোনো অসুবিধা হবে না। তাহার পর আবার ভিতরে চলিয়া গেল। আনন্দ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কহিল, যাক বাবা, দেবী রুষ্টা হননি বোঝা গেল। কি বলিস? কিন্তু সুকুমার জবাব দিল না। ইন্দিরার মুখের এই চেহারাটা সে চিনিত। ইহার পর রাত্রের আহারাদির পর্ব পর্যন্ত বেশ সহজভাবেই কাটিল। কিন্তু ইন্দিরার এই কয়েকদিনের ব্যবহারে এবং ট্রেনের ব্যাপারে সুকুমারের মনে যেটুকু আশার সঞ্চার হইয়াছিল, সেটুকুর যেন আর চিহ্ন পর্যন্ত রহিল না। অপরাহ্নের সেই কুৎসিত ও বেদনাময় কথাগুলির পর কে জানে কেন কেবলই তাহার মনে হইতে লাগিল যে ইহার পর তাহার ও ইন্দিরার মধ্যকার ব্যবধান আরও বাড়িয়া যাইবে। তাহার যে আচরণটা ইন্দিরা একটু একটু করিয়া ভুলিতে শুরু করিয়াছিল, তাহারই স্মৃতি আজ আবার নূতন করিয়া ব্যবধান রচনা করিয়া দিয়া গেল। হইল তাহাই। আনন্দ বিদায় হইলে ক্লান্ত সুকুমার শয়নঘরে প্রবেশ করিয়া দেখিল যে দুইটা তক্তাপোষ ঘরের মধ্যে জোড়া দিয়া ইতিপূর্বে বিছানা করা হইত, তাহাদেরই দুই পাশে সরাইয়া দুইটি ভিন্ন শয্যা প্রস্তুত করা হইয়াছে। সে মুহূর্ত দুই স্তম্ভিতভাবে সেখানেই দাঁড়াইয়া রহিল। আশা ছিলই না, কিন্তু আশার অতীত আশাও মানুষ কখনো কখনো করে, আর বোধ হয় সে আশা একেবারে কখনোই তাহার মন হইতে মুছিয়া যায় না। সুকুমারও তাহার মনের প্রচ্ছন্ন অন্তঃপুরে কোথায় একটা আশা পোষণ করিয়াছিল যে প্রকাশ্য বিদ্রোহ আর ইন্দিরা করিবে না। কিন্তু ইন্দিরা ওপাশের একটা জানালার রেলিং ধরিয়া স্তব্ধভাবে বাহিরের বাগানের দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। বোধহয় সেই সুকুমারের নিকট হইতে কিছু অনুযোগী আশা করিতেছিল। কিন্তু সুকুমার কোনো কথাই কহিল না। দীর্ঘ নিঃশ্বাসটাও চাপিয়া বিছানায় আসিয়া বসিল। এই কদিনে সে বুঝিয়াছিল যে টানাটানিতে কিছুই পাওয়া যায় না, নিজের মনের ক্ষতটাই শুধু বাড়ে। সে বলিলে হয়তো ইন্দিরা এখনই শয্যা একত্র করিবে, হুকুম করিলে পাশেও আসিয়া শুইবে, কিন্তু তাহাতে লাভ কি? না, সুকুমার জোর করিয়া আর কিছুই চাহিবে না। একবার মনে হইল ইন্দিরার পিছনে গিয়া দাঁড়ায়, মৃদু কণ্ঠে প্রশ্ন করে, একটা সামান্য অপরাধও আমার মাপ করতে পারলে না ইন্দু? ভেবে দেখো, সে অপরাধ তো তোমার জন্যেই করেছি, তোমাকে পাবার জন্যেই, তবুও মাপ করতে পারলে না। কিন্তু কথাগুলা নিজের কাছেই কেমন যেন নাটকের মতো ঠেকিল। সে কিছুই বলিতে পারিল না, নীরবে শুইয়া পড়িল। ইন্দিরা কঠিন হইয়া দাঁড়াইয়া এমনই কোনো অনুযোগের আশা করিতেছিল হয়তো, বা তাহার জন্য নিজেকে প্রস্তুত করিতেছিল। কিন্তু সুকুমারের কাছ হইতে প্রতিবাদ বা অনুযোগের একটি শব্দও না আসাতে সে একটু বিস্মিতই হইল। আরও খানিকটা তেমনিভাবে স্থির হইয়া দাঁড়াইয়া থাকিবার পর সেও আলোটা নিভাইয়া দিয়া শুইয়া পড়িল। সেটা শুক্লপক্ষ, সামনেই অবারিত মাঠ, সেই তৃণলতাহীন কঠিন কঙ্করময় বিস্তীর্ণ ভূমিখণ্ডের উপর চাঁদের আলো পড়িয়া চকচক করিতেছে। তাহারই প্রতিফলিত আলো খানিকটা ঘরের মধ্যেও আসিয়া পড়িয়াছে। সুকুমারদের বহুদূর বিস্তৃত বাগানে অসংখ্য গোলাপ, বেল, জুঁই, চামেলি, হেনা ফুটিয়াছে। তাহাদের মিশ্রিত উগ্র সৌরভে যেন নেশা লাগে। সে গন্ধ অবিরাম প্রবাহিত দক্ষিণা বাতাসের সহিত ভাসিয়া আসিয়া বারবার দুটি নরনারীকে উতলা করিয়া তুলিতে লাগিল। উপভোগের সমস্ত উপকরণই প্রস্তুত,
অথচ সেই মধুর রজনীতে এই নবীন বয়স্ক স্বামী স্ত্রী দুইজন দুইটি পৃথক শয্যায় নীরবে ঘুমের ভান করিয়া পড়িয়া রহিল। সে রাত্রে তাহাদের ঘুমানো সম্ভব নয়, কেহ ঘুমাইতে পারিলও না। চৈত্র মাসের শুক্লা ত্রয়োদশীর সেই মধুযামিনী সুকুমার ও ইন্দিরার জীবনে ব্যর্থ হইয়া গেল। আনন্দ পরের দিন সকালবেলায় আসিয়া হাজির হইল। বৌদি কোথায় বলিয়া একটা হাঁক দিয়া বাহিরের টেবিলটার উপর টুপিটা ফেলিয়া বারান্দার ইজি চেয়ারেই লম্বা হইয়া শুইয়া পড়িল। সারা রাত্রি জাগিয়া সুকুমার ভোরের দিকটায় একটু তন্দ্রাচ্ছন্ন হইয়াছিল। তাহার কণ্ঠস্বর কানে যাইতে তাড়াতাড়ি মুখে চোখে জল দিয়া বাহির হইয়া আসিল। কিন্তু তাহার সেই আরক্ত চক্ষু এবং শুষ্ক মুখের দিকে চাহিয়া আনন্দ ভুল বুঝিল। ঈর্ষাতুর কণ্ঠে কহিল, ইস, করেছিস কি? দেহটার দিকেও একটু নজর রাখিস। ম্লান হাসিয়া সুকুমার কহিল, তাই বটে, কিন্তু তুই শুনলে অবাক হয়ে যাবি যে আমরা পৃথক শয্যাতেই কাল রাত কাটিয়েছি। ঘুমোতে পারিনি অন্য কারণে, শরীরটা ভালো ছিল না। ভ্রুকুঞ্চিত করিয়া আনন্দ প্রশ্ন করিল, পৃথক শয্যা কেন? কাল আমারই অবিমৃষ্যকারিতার ফল নাকি? প্রসঙ্গটাই বেদনাদায়ক। সুকুমার তাড়াতাড়ি কথাটা চাপা দিয়া কহিল, না না, এমনি স্বাস্থ্যের অনুরোধে। তারপর চা খেয়ে এসেছিস না খাবি এখানে? দেখ, চা এক কাপ খেয়েই এসেছি, কিন্তু তাই বলে বৌদির হাতের চা একটু খাবো না এ যদি মনে করে থাকিস তো বিষম ভুল হবে। সুকুমার মৃদু হাসিল। তাহার পর ভৃত্যকে ডাকিয়া কহিল, তোর বৌদিকে বলগে যা আনন্দবাবু এসেছে, 2 পেয়ালা চায়ের ব্যবস্থা করতে। অনেকক্ষণ পরে খুচরা 2-1 কথা কহিতে কহিতেই ইন্দিরা চা লইয়া দেখা দিল। তাহারও চক্ষু আরক্ত। চোখের কোলে কালি দেখিয়া সুকুমার একটু বিস্মিত হইল, কিন্তু ঠিক কারণটা অনুমান করিতে না পারিয়া স্বস্তি পাইল না, বরং মনে মনে যেন একটু অকারণ ঈর্ষাই বোধ করিতে লাগিল। আনন্দ বেচারা এত কথা কিছুই জানে না। সে ততক্ষণে উদ্দীপ্ত হইয়া উঠিয়াছে, কহিতেছে, বৌদি, এখানে এসে ঘরে বসে থাকলে তো চলবে না, বেড়াতে হবে, তবে স্বাস্থ্য। সকালে বিকালে বেড়াতে হবে, চলুন দেখি বেরিয়ে পড়া যাক। সুকুমার কহিল, এখন কোথায় যাবি রে? বেলা 8টা বাজে যে। তাচ্ছিল্যের সুরে আনন্দ জবাব দিল, এখানে আবার 8টা কি? এখানে কি আর অফিস আছে? তাছাড়া আজ হাটবার, চল হাটেই যাওয়া যাক। বৌদি, আপনি তৈরি হয়ে নিন। ইন্দিরা নতমুখে জবাব দিল, আপনারা ঘুরে আসুন, আমি ততক্ষণে বরং রান্নার জোগাড় দেখি। আনন্দ সজোরে জবাব দিল, অ্যাবসার্ড, এরই মধ্যে রান্নার জোগাড় কি? তাছাড়া হাট না এলে জোগাড় দেবেনি বা কিসের? চলুন চলুন, তৈরি হয়ে নিন। কিন্তু ইন্দিরা তবু চুপ করিয়া দাঁড়াইয়াই রহিল দেখিয়া আসল কথাটা এতক্ষণে আনন্দর মাথাতে গেল। কহিল, ও, আসলে আপনার হাটে যেতেই আপত্তি বুঝি? মাই গুডনেস, এ কি আপনাদের দেশ না কলকাতা শহর যে মেয়েরা বাজারে গেলে নিন্দে করবে? এখানে মেয়েদের হাটে যাওয়াই চল, না গেলেই লোকে অবাক হয়। তাছাড়া এখানে মেয়েরাই তো বাজার করে, আর বেড়াবার জায়গাই বা এমন কোথায় আছে বলুন যে রোজ 2 বেলা গেলে অরুচি হবে না? তার চেয়ে সকালটা হাট বাজারের জন্যই রাখুন। কিন্তু তবু ইন্দিরা ইতস্তত করিতেছে দেখিয়া আনন্দ পুনশ্চ কহিল, আচ্ছা, আমাকে বিশ্বাস করুন, সেখানে গিয়ে দেখবেন যে কত সম্ভ্রান্ত মহিলারা এসেছেন কর্তাদের সঙ্গে। এই যদি মিলিয়ে না পান তো আমাকে যা তা বলবেন বরং। দেখুন না কেমন মনোরম পথ দিয়ে নিয়ে যাই। ওই ওধারের ওই উঁচু নিচু মাঠটা পেরিয়ে একটা গোরস্থানের পেছন দিয়ে পুষ্পিতা মহুয়া গাছের নিচে দিয়ে যেতে যেতে এক সময় দেখবেন যে হাটের কাছে গিয়ে পড়েছেন। পথটি ভারী চমৎকার, চলুন চলুন।
তাহার আগ্রহকে আর এড়ানো গেল না। ঈষৎ আরক্ত প্রসন্ন মুখে ইন্দিরা কাপড় বদলাইতে গেল। সুকুমারও আনন্দের সাহচর্য ও চাপল্যে গতকল্যকার মেঘটা কাটিয়া যাইতে পারে মনে করিয়া প্রফুল্ল হইয়া উঠিল। সে আনন্দের পিঠ চাপড়াইয়া কহিল, শেষ পর্যন্ত তোরই জয় জয়কার। চল, কোথায় হাটে বাজারে যাবি? বাস্তবিকই পথটা ভারী চমৎকার। শেষ পর্যন্ত শহরের পথে পড়িতে হয় বটে, কিন্তু তবুও অনেকখানি নির্জন রাস্তায় চলা যায়। নিমগাছ ও মহুয়া গাছের ছায়ায় পথটি শীতল ও ফুলের গন্ধে মদির। সেই পথে চলিতে চলিতে আনন্দ যেন আরও প্রগল্ভ হইয়া উঠিল। সে যে আপন মনে কত কথাই অনর্গল বকিয়া গেল তাহার ইয়ত্তা নাই। কতক বা ইন্দিরার কানে গেল, কতক বা গেল না, তবু সমস্তটা জড়াইয়া তাহার বেশ ভালোই লাগিতেছিল। আলো ঝলমল প্রভাত, দিগন্ত বিস্তৃত মাঠ, ছায়াশীতল এই পথটি এবং ভ্রমণের আনন্দ সবগুলি মিলিয়া তাহার মনে যেন এক নেশা ধরাইয়া দিয়াছিল। আর তাহারই রঙিন অস্পষ্টতায় এই প্রিয়দর্শন যুবকটির অবিশ্রাম গুঞ্জন ভালো লাগিতেছিল। পথেই একটা বাঁধানো কুয়া পড়ে। কতকগুলি সাঁওতালি ও হিন্দুস্থানি মেয়ে সেখানে দাঁড়াইয়া জল তুলিতেছিল। তাহাদের দিকে চাহিয়া ইন্দিরার মনে হইল, বাহ, ইহারা তো বেশ। রেল কোয়ার্টারের বাগানে ফিরিঙ্গিদের ছেলে মেয়েগুলি ছুটাছুটি করিতেছে। সেদিকে চাহিয়াও ইন্দিরা চোখ ফিরাইতে পারে না। এ যেন কোন এক স্বপ্নরাজ্য। এখানে সবই নূতন, সবই মধুর। এমনটি সে কখনো দেখে নাই, তাই তাহার কাছে সবই ভালো লাগিতেছিল। আনন্দ কথা কহিতে কহিতে তাহার উত্তেজিত মুখের দিকে চাহিয়া কহিল, কি বৌদি, পথটা ভালো না? ইন্দিরা বেশ একটু জোর দিয়াই কহিল, ভারী চমৎকার। তাহার কণ্ঠস্বরে যে আবেগ ধ্বনিত হইল তাহা একেবারেই অপরিচিত। সুকুমার বিস্মিত হইয়া চাহিয়া দেখিল, আনন্দে ও উত্তেজনায় ইন্দিরার মুখ আরক্ত, বিস্ময়ে দৃষ্টি বিস্ফারিত। এ যেন নূতন ইন্দিরা। সঙ্গে সঙ্গেই মনে হইল, আনন্দ তো বেশ জমাইয়াছে, বাহাদুরি আছে ছোকরার। অবশ্য হাটের কাছে আসিয়া ইন্দিরা একটু প্রকৃতিস্থ হইল। লোকের ভিড়ে অসংখ্য লুব্ধ দৃষ্টির মধ্যে সংকুচিত না হইয়া উপায়ও ছিল না। সুকুমার মনে করিয়াছিল বাজারের কাছে গিয়া ইন্দিরা ভিড় দেখিলে কিছুতেই ভিতরে যাইতে চাহিবে না। কিন্তু ইন্দিরা মাথায় কাপড়টা আরেকটু টানিয়া দিলেও শেষ পর্যন্ত সে হাটের মধ্যেই ঢুকিয়া পড়িল। অতি শৈশবে বাপের সহিত সে হাটে যাইত। আজ তাহার স্মৃতি ঝাপসা হইয়া গিয়াছে। তবু মনে হইল যেন সেই শৈশবেরই একটা আনন্দের আভাস এতদিন পরে আবার দেখা দিয়াছে। আনন্দ কহিল, কি বৌদি, কিনুন কিছু? ইন্দিরা স্মিত মুখে জবাব দিল, আসবারই কথা ছিল, কিনবার তো ছিল না। আনন্দ কহিল, বাহ, তাও কি হয়, বলুন কি কিনবেন? ইন্দিরা লজ্জিতভাবে কহিল, আমি আর কি কিনব বলুন, আপনারা কিনুন, আমি দেখি। আনন্দ প্রবল বেগে ঘাড় নাড়িয়া কহিল, সে হয় না, আপনি হুকুম করুন অন্তত, আমরা কিনতে রাজি আছি। কৌতুকপূর্ণ কণ্ঠে ইন্দিরা জবাব দিল, যা হুকুম করব তাই কিনবেন? দেখবেন এরপর না বিপদে পড়েন। কিচ্ছু না, আপনি বলুন না, আমি হাট শুদ্ধ কিনে ফেলছি। অগত্যা ইন্দিরাকেও দুই একটা ফরমাস করিতে হইল। সুকুমার দাম দিতে যাইতেছিল, আনন্দ কিছুতেই তাহাতে রাজি হইল না। উপরন্তু একরাশ আনাজ ও মাছ কিনিয়া ফেলিল। ফিরিবার পথে গাড়ি ভাড়া করা হইল। ফিরিতে ফিরিতে ইন্দিরা কহিল, কিনলেন তো যা মনে এলো তাই, ওগুলো কিন্তু সব খেতে হবে। এবেলা ওবেলা কাল যতদিন না শেষ হয় এখানেই খাবেন। আনন্দ কি একটা জবাব দিল তাহা সুকুমারের কানে গেল না। সে অবাক হইয়া ইন্দিরার মুখের দিকে চাহিয়া ভাবিতেছিল যে এ কেমন করিয়া সম্ভব হয়। একদিনের এই সামান্য পরিচয়ে
আনন্দ কেমন অনায়াসে ইন্দিরাকে চটুল ও মুখর করিয়া তুলিয়াছে, অথচ সুকুমার শত চেষ্টা করিয়াও সেই পাষাণ প্রতিমাকে এতটুকু উত্তপ্ত করিতে পারে না কেন? সুকুমার একটু অন্যমনস্কই হইয়া পড়িয়াছিল। গাড়ি যখন বাড়িতে আসিয়া পৌঁছিল তখন সে সহসা সচেতন হইয়া ভাবিয়া দেখিল মনের মধ্যে কোথায় যেন একটা ঈর্ষার সুরি বাজিতেছে। ছি ছি, সে কি ছেলে মানুষ হইয়া গেল? ছি! সে জোর করিয়া আনন্দর কাঁধে একটা চর মারিয়া কি একটা রসিকতা করিয়া উঠিল। ঠাকুর সঙ্গে আসা সত্ত্বেও ইন্দিরা নিজেই রান্নাঘরে গিয়া রন্ধন কার্যে যোগ দিল। শ্বশুরবাড়িতে স্নেহ যথেষ্ট পাইলেও সম্ভ্রমের খাতিরে সেখানে স্বাধীনতা থাকে খর্ব হইয়া। সহসা এখানে আসিয়া ইন্দিরা সব দিক দিয়াই স্বাধীনতা পাইল। এখানে সেই গৃহিণী, তাহার উপর কথা কহিবার কেহ নাই। তাছাড়া এটা বিদেশ, এখানে এমনই মনটা চটুল হইয়া উঠে, গতিবিধি হইয়া পড়ে স্বেচ্ছাচারী। আনন্দ আহারের নিমন্ত্রণ পাইয়া একেবারে জাঁকিয়া বসিল। নিজের বাসা হইতে চাকরকে দিয়া ঢিলা পায়জামা আনাইয়া লইয়া সেইখানেই বেশ পরিবর্তন করিল। তাহার পর একটা চেয়ার টানিয়া আনিয়া একেবারে রান্নাঘরের দুয়ারের কাছে ভর করিল। সে একাই বকিয়া যায় অনর্গল। ইন্দিরা স্মিত প্রসন্ন মুখে তাহার বকুনি শোনে, আর হয়তো মধ্যে মধ্যে একটা মন্তব্য করে। এই পাগল তরুণটিকে তাহার ভালোই লাগিতেছিল। ইহার কাছে গম্ভীর হইয়া যেন থাকাই যায় না। যেখানেই থাকে চারিপাশে যেন চটুল আবহাওয়া একটা তৈরি করিয়া লয়। সুকুমার এত বকিতেও পারে না, তাহার তখন সেরকম মানসিক অবস্থাও নয়। সে তাহার বকুনি শুনিতে শুনিতে ভাবিতেছিল তাহার বিবাহের পূর্বের দিনটির কথা। কেমন অবাধ স্বচ্ছন্দ গতি ছিল তাহার। এতটা মুখর না হইলেও সে ফুর্তিবাজি ছিল। বন্ধুদের লইয়া আনন্দ করিয়া দিন কাটিত একটানা একটা উৎসবের মতো। মিছিমিছি এ কি করিল সে? একুলো পাইল না, ওকুলো গেল। সহসা একসময়ে তাহাকে একটা ঠেলা দিয়া আনন্দ ফিসফিস করিয়া কহিল, লাকি ডগ, এ যে একেবারে অমূল্য রত্ন, জুয়েল। সতীশ বেচারির জন্য দুঃখ হচ্ছে। সতীশের নামটা কানে যাইতেই সুকুমার যেন শিহরিয়া উঠিল। আর চোখে ইন্দিরার দিকে চাহিয়া দেখিল পরিশ্রমে ও তাপে তাহার মুখ আরক্ত হইয়া উঠিয়াছে, ললাটের সুন্দর শ্বেদবিন্দু। আনন্দ ও উত্তেজনায় সমস্ত দেহ যেন উদ্ভাসিত। সেদিকে চাহিলে সমস্ত বাসনা নিমেষে অত্যগ্র হইয়া ওঠে। চাহিয়া চাহিয়া সুকুমারীর বুকটা জ্বালা করিয়া উঠিল। সে কোনো মতে প্রায় টলিতে টলিতে উঠিয়া গিয়া শুইয়া পড়িল। আনন্দর সেই যে প্রতিষ্ঠা হইল এ বাড়িতে, তাহা আর নষ্ট হইল না। সে না থাকিলে এই নববিবাহিত তরুণী দম্পতির দিন কি করিয়া কাটিত বলা কঠিন। নির্জন স্থানে তাহাদের এই ব্যবধান হয়তো অসহ হইয়াই উঠিত। কিন্তু আনন্দর প্রগল্ভ মুখরতা তাহাদের সমস্ত গ্লানিকে ঢাকিয়া জীবনযাত্রাকে চলনসই করিয়া তুলিল। সেই জোর করিয়া তাহাদের ঠেলিয়া বাহির করে বিকেলবেলা। সকালে লইয়া যায় হাটে, নয়তো এমনি বেড়াইতে লইয়া যায়। আনন্দ যে এমনি করিয়া কিভাবে তাহাদের জীবনের সঙ্গে একেবারে মিশিয়া গেল, তাহা না সুকুমার না ইন্দিরা কেহই বুঝিতে পারিল না। অথচ আনন্দকে ইন্দিরা ঠিক বুঝিতে পারে না। তাহাকে যতই দেখে ততই যেন একটা সমস্যায় পড়ে। সে নিভৃত পল্লীগ্রামের মেয়ে। সেখানে সমস্ত পুরুষ জাতটাকে অপর কয়েকটি স্ত্রীলোকের চোখের মধ্য দিয়া তাহাকে দেখিতে হইয়াছে। শিক্ষাও নামমাত্র, গোনা কয়েকখানি বই পড়িতে পাইয়াছে সে। শ্বশুরবাড়িতে আসিয়াই তাহার যাহা কিছু পরিচয় সংসারের সঙ্গে, বলিতে গেলে সেই তাহার প্রথম পৃথিবীর পথে পা দেওয়া। সুতরাং তাহার সহজ বুদ্ধি যতই থাক, আনন্দর চমক লাগানো বিদ্যাবুদ্ধিতে তাহার চোখ ধাঁধিতে বাধ্য। তবু যেন ঠিক ভালোও লাগে না, কোথায় একটা খটকা বাঁধে। একই সঙ্গে সে আনন্দর প্রতি একটা সহজ আকর্ষণ এবং গোপন বিতৃষ্ণা অনুভব করে। আনন্দ আসিয়া প্রত্যহ যখন কথা বলিতে থাকে, তাহার সরস কথাবার্তা, কথা বলার উদ্দীপ্ত ভঙ্গি
এবং বিলাতি বিদ্যা ও অভিজ্ঞতার ঝাঁঝে ইন্দিরা আকৃষ্ট না হইয়া পারে না। সে নিজে ঠিক পুরাপুরি সে গল্পে যোগ না দিলেও শুনিতে শুনিতে মুখ চোখ তাহার উদ্ভাসিত হইয়া ওঠে। তাহার প্রথম বয়সের হরেনবাবুর স্ত্রীর নিকট হইতে চাহিয়া পড়া ডিটেকটিভ গল্পের কথা মনে পড়ে। এমনই উত্তেজনা হয় তখন। সে উদ্দীপনা সুকুমারও দেখে এবং ভুল বোঝে, কিন্তু মনে মনে ব্যথা পাইলেও সে ইন্দিরাকে দোষ দেয় না, বরং আনন্দর বক্তৃতায় ইন্ধন যোগায়। তাহাকে বিকশিত হইবারই সুযোগ দেয় সে। মনে মনে মন্ত্রের মতো জপ করে, ইহাই উচিত, ইহাই আমার প্রাপ্য। কিন্তু আনন্দ চলিয়ে যাওয়ার পরই ইন্দিরা কেমন একটা অস্বস্তি অনুভব করিতে থাকে। মনে হয় এতক্ষণ ইহার সাহচর্যে কাটানোর মধ্যে কোথায় একটা অন্যায় অশোভনতা আছে। এই সমস্ত উজ্জ্বল কথাবার্তার মধ্যে কেমন করিয়া বক্তার অন্তরের একটা নীচতা প্রকাশ পায় তাহা ইন্দিরা ঠিক বুঝিয়া উঠিতে পারে না। শুধু মনে মনে পীড়িত হয়। মনে হয় এই লোকটি ভালো নয়। ইহার এই সমস্ত দীপ্তি এবং ভদ্রতার অন্তরালে কোথায় একটা অত্যন্ত গ্লানিকর বৃত্তি আছে, তাহা সুযোগ পাইয়া যখন একসময়ে আত্মপ্রকাশ করিবে তখন এতটা প্রশ্রয় দেওয়ার জন্য অনুশোচনার আর অন্ত থাকিবে না। শুধু তাই নয়, আনন্দর পাশে শান্ত, ভদ্র, সহনশীল সুকুমারকে যেন মানুষ হিসাবে অনেক বড় বলিয়া মনে হয়। কেন তাহা বোঝা যায় না। তবু মনে হয় এই লোকটার চেয়ে তাহার স্বামী অনেক উঁচুতে, অনেক বেশি শ্রদ্ধার যোগ্য। অথচ এই সুকুমারকে তো সে মানুষ হিসাবে ছোট জানিয়াই শ্বশুরবাড়িতে আসিয়াছে, এবং এখনও সেই বিশ্বাসেই সে তাহাকে ছোট করিয়া দেখে। নিজের অন্তরের শত উৎসারিত প্রেম ও শ্রদ্ধাকে জোর করিয়া সংহত করে সে। হয়তো ঠিক এমনভাবে গুছাইয়া ইন্দিরা ভাবিতে পারে না, এমনভাবে হিসাব করিয়া মানুষের পরিচয় লইতে শেখে নাই। তবু সমস্ত ব্যাপারটা কেমন একটা খচখচ করিতে থাকে মনের মধ্যে। মনে মনে অস্বস্তির অবধি থাকে না। যদিও কি করা উচিত তাহাও ভাবিয়া পায় না। কিন্তু আনন্দ এই সমস্ত ধার দিয়াই যায় না। বিলাতে সে মেয়েদের বশ করিয়াছে অন্য উপায়ে। সেখানকার সমাজ সংস্কার ভিন্ন রকমের, সে মেয়েরাও ভিন্ন ধাতুতে গড়া। এখানে যে সে মন্ত্র কার্যকরী হইবে না তাহা আনন্দর সুচতুর ও অভিজ্ঞ দৃষ্টিতে অনেক দিনই ধরা পড়িয়াছিল। অবশ্য ঠিক বশ করা বলিতে যাহা বোঝায় সেরকম কোনো ইচ্ছাও হয়তো তাহার ছিল না। বন্ধুত্বের মর্যাদা সে জানিত এবং রাখিবার চেষ্টাও করিত। এই মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল, তাই সে চাহিত তাহার সাহচর্য। এবং কেমন করিয়া সে বুঝিয়াছিল যে এই মেয়ের শ্রদ্ধা অর্জন করার মধ্যেই যথেষ্ট বাহাদুরি আছে। হয়তো এতদিন যে খেলা সে মেয়েদের সঙ্গে খেলিয়াছে তাহাতে তাহার আর প্রবৃত্তিও ছিল না। তাই ইন্দিরার শ্রদ্ধা ও প্রীতি অর্জনের জন্যই প্রাণপণে উঠিয়া পড়িয়া লাগিয়াছিল। স্নেহ আদায় করিতেও সে জানে। প্রতিদিন নূতন নূতন আহারের আবদার ছিল তাহার ইন্দিরার কাছে। নিজের সাহেবিয়ানায় দুর্দশার বিবরণ দিয়া সে সহানুভূতি আকর্ষণ করিত, এবং কত পয়সা খরচ করিয়াও যে কি অস্বাচ্ছন্দ্যের মধ্যে তাহার দিন কাটে, চাকর খানসামারা যে কি পর্যন্ত হৃদয়হীন, ইহারই নিত্য নূতন কাহিনীতে ইন্দিরার মনে উদ্রেক করিত করুণা। সেই সব মুহূর্তগুলি আনন্দ সম্বন্ধে সমস্ত সংশয় চলিয়া যাইত। সে প্রসন্ন হাসি মুখে আনন্দর সমস্ত উপদ্রব সহ্য করিত। সহসা একদিন হয়তো বলিয়া বসিত, পাটি সবটা করতে জানেন বৌদি? ইন্দিরা ঘাড় নাড়িয়া জানাইত, হ্যাঁ, এটা সে শাশুড়ির কাছে সম্প্রতি শিখিয়াছে। উৎসাহে আনন্দ লাফাইয়া উঠিত। কি কি চাই বলুন তো বৌদি, এখনই আমি গিয়ে নিয়ে আসছি। তখন বলা ছাড়া আর কোনো উপায় থাকিত না। ইন্দিরা যদি বলিত, আমি আনাচ্ছি চাকরকে দিয়ে, সে অত্যন্ত ক্ষুণ্ণ হইত। বলিত, আমাকে বললে কি কোনো দোষ হতো? আপনি আমাকে এমনই পর ভাবেন বটে।
জানেন, আমি সুকুমারের একেবারে ছেলেবেলার বন্ধু। অগত্যা ইন্দিরাকে বলিতে হইত। বলার সঙ্গে সঙ্গে প্রয়োজনের 4 গুণ বেশি মাল আনিয়া হাজির করিত। ক্ষীরই আনিত হয়তো 4 সের। সুকুমার আর ইন্দিরা দুজনেই অনুযোগ করিত, কিন্তু সেসব কথা আনন্দ উড়াইয়া দিত। বলিত, ও এক আধটু বেশি আনলে ক্ষতি কি, না হয় কিছু ফেলা যাবে, কম পড়লে কি বিপদ হতো বলুন দেখি। এমন মানুষকে কি পারা যায়? আর একদিন কি কথা ইন্দিরা হঠাৎ প্রশ্ন করিয়া ফেলিয়াছিল, এদেশে পদ্ম হয় না বুঝি? আনন্দ জবাব দিয়াছিল, না। এখানে জল কই, দেখছেন না চারিদিকে মাটি ফেটে আছে, আপনাদের দেশে হয় বুঝি খুব? তাহার পিত্রালয়ের কথা উঠিতেই ইন্দিরা কেমন যেন সংকোচ বোধ করিত। সেদিনও একটু কুণ্ঠিতভাবে মাথা নামাইয়া জবাব দিয়াছিল, খুব না, তবে হয়। নিতান্ত সাধারণ প্রশ্ন এবং সাধারণ উত্তর। সে কথা আর কাহারও মনে নাই। 3-4 দিন পরে কিন্তু সহসা কলিকাতা হইতে এক নার্সারির লোক আসিয়া হাজির। এক ঝুড়ি পদ্ম তাহার সঙ্গে। বলে, এই ঠিকানাতেই পৌঁছে দেবার কথা আছে। সুকুমার এবং ইন্দিরা দুজনেই স্তম্ভিত। সে কি, কে অর্ডার দিয়েছে? তাহা সে লোকটি জানে না। অর্ডার এবং টাকা মায়ে তাহার গাড়ি ভাড়া পর্যন্ত এখান হইতে মনি অর্ডারে গিয়াছে, এক ঝুড়ি পদ্মফুল এখানে পৌঁছাইয়া দিবার জন্য। ব্যাপারটা দুজনেরই বুঝতে বাকি রহিল না। ইন্দিরা লজ্জায় মরিয়া গেল। মনে মনে বারবার প্রতিজ্ঞা করিল যে আর জীবনে সে আনন্দর সহিত কথা কহিবে না, কিছুতেই না, এমন লোক সে। কিন্তু সুকুমার একেবারে হাসিয়া উড়াইয়া দিল, ও ছোড়া এমনই পাগল বরাবর। তবু ইন্দিরা রাগ করিয়া রহিল এবং দেখা হইলে বেশ গম্ভীরভাবেই তাহাকে শাসন করিবে স্থির করিয়া রাখিল। কিন্তু আনন্দ সেদিন সে দিক দিয়াই গেল না, বরং সন্ধ্যাবেলা চাকরকে পাঠাইয়া দিল। সে আসিয়া জানাইল, বাবুর জ্বর হয়েছে, একটু ভালো করে সাবু তৈরি করে দিতে বলেছেন। অগত্যা সাবু প্রস্তুত করিয়া দিতে হইল এবং পরের দিন রুক্ষ চুল ও শুষ্ক মুখ লইয়া আসিয়া যখন অপরাধী হাজির হইল, তখন কুশল প্রশ্নও করিতে হইল। শাসন করা আর ঘটিয়া উঠিল না। ইন্দিরা আর সুকুমারের মধ্যেকার সম্পর্কটা আছে সেই রকমই। প্রয়োজন মতো ইন্দিরা সহজভাবেই কথা বলে, কিন্তু শুধু প্রয়োজন মতোই। রাত্রে বসন্তের পুষ্পিত প্রলাপের মধ্যে, পাগল করা দক্ষিণা বাতাসের সমারোহের মধ্যে দুজনে শুইয়া থাকে 2টি পৃথক শয্যায়, নিঃশব্দে নীরবে। সুকুমার কিছুই বলে না। বৃথা টানা হ্যাঁচড়াতে আর তাহার প্রবৃত্তি নাই। একতরফা প্রেম নিবেদন করিতে যেন তাহার ঘৃণা বোধ হয়। সে সঙ্গে থাকে, বেড়াইতেও যায়, কথাবার্তাতেও যোগ দেয়, তবু যেন কিছুতেই তাহার উৎসাহ নাই। শীতল স্নিগ্ধ সরোবরের তীরে দাঁড়াইয়াও অসহ্য তৃষ্ণায় সে দিন দিন শুকাইয়া যাইতে লাগিল। একদিন অপরাহ্নে সে বসিয়া এই কথাই ভাবিতেছে, এমন সময় অত্যন্ত লঘুপদে ইন্দিরা ঘরে প্রবেশ করিল। কহিল, আনন্দ ঠাকুরপো বলেছেন আজ পাথরুল যাবার কথা, তিনি গাড়িও ঠিক করেছেন। অকস্মাৎ যেন সুকুমারের সমস্ত মনটা তিক্ত হইয়া উঠিল, কিন্তু তবু সে প্রাণপণে চিত্ত দমন করিয়া কহিল, বেশ তো, যাও না। সহজ কথা, কিন্তু কণ্ঠস্বরে কোথায় একটা গোলমাল ঠেকিল। ইন্দিরা একটু ইতস্তত করিয়া প্রশ্ন করিল, তোমার কাপড় জামা এখানে এনে দেব? সুকুমার তাহার মুখের উপর ক্লান্ত দৃষ্টি মেলিয়া কহিল, কেন আমাকে এমন টানাটানি করো ইন্দিরা? আমাকে দুঃখ দিয়ে কি তোমার স্বাদ মিটছে না? এখানে এইভাবে তোমার সঙ্গে বেড়াতে যাওয়া এ যে কি প্রাণান্ত দুঃখ তা কি বোঝো না? এতে তোমার লাভ কি? তার চেয়ে তুমিই যাও, তুমি সুখে থাকো, আনন্দ পাও, যা খুশি তাই করো, আমায় শুধু রেহাই দাও। অব্যক্ত যন্ত্রণার এমনই একটা আকুতি ফুটিয়া উঠিল সুকুমারের কণ্ঠে যে নিজের অজ্ঞাতসারেই ইন্দিরার মুখে বেদনার ছায়া দেখা দিল। সে চুপ করিয়া রহিল
কিন্তু সুকুমার চুপ করিল না। তেমনি একটা চাপা অথচ তীব্র কণ্ঠে বলিয়া চলিল, এই বিদেশে আমি সর্বদাই তোমার সঙ্গে রয়েছি, তবু আমি তোমার কাছে ওই মালির চেয়েও বোধহয় পর। অথচ বাইরে সব সময় সেই কথাটাই ঢেকে রাখবার চেষ্টা করতে হয়, ঢাকাও থাকে না। শুধু শুধু এই টানাটানি, এই উঞ্চবৃত্তি, এ আর আমি সইতে পারছি না। আমি অপরাধ যতই করে থাকি, তোমার কাছে তো করিনি, আমাকে তুমি ছেড়ে দাও। আরও কি বলিতে যাইতেছিল সে, কিন্তু সহসা ইন্দিরার বিবর্ণ নতমুখের দিকে নজর পড়িতেই থামিয়া গেল। ইন্দিরা স্তব্ধ হইয়া ঘরের ঠিক মাঝখানে তেমনিভাবেই দাঁড়াইয়া রহিল। সুকুমার রহিল নিঃশব্দে দূর আকাশের দিকে চাহিয়া। এইভাবে মিনিট কয়েক কাটিয়া গেল। আরও কতক্ষণ এইভাবে কাটিত কে জানে। হঠাৎ একটা দমকা বাতাসের মতো প্রবেশ করিল আনন্দ। কহিল, কি বৌদি, এখনো তৈরি হয় নাননি? ফিরতে দেরি হবে যে। প্রাণপণে কণ্ঠস্বর স্বাভাবিক করিয়া লইয়া ইন্দিরা জবাব দিল, ওর বড্ড মাথা ধরেছে ঠাকুরপো, আজ থাক। আনন্দের কণ্ঠে পরিষ্কার হতাশা ফুটিয়া উঠিল। মাথা ধরেছে নাকি রে? কখন ধরল? একটু বাইরের হাওয়ায় গেলে বোধহয় ভালোই হতো। চলিয়া যাইতে যাইতে দ্বারপথ হইতে ইন্দিরাই জবাব দিয়া গেল, না, সে হয় না। শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে না, বরং সামনের মাঠে একটু পায়চারি করেন তো করুন। ইন্দিরা চলিয়া গেল। আনন্দ, তাই তো, গাড়িওয়ালাটা আবার, বলিয়া শীষ দিতে দিতে বাহির হইয়া গেল। কিন্তু ইন্দিরার এই সামান্য কথাতেই সুকুমারের চোখে জল আসিয়া পড়িয়াছিল। ইন্দিরা তাহার মানসিক অবস্থাকে সম্মান করিয়াছে, তাহার জন্য মিথ্যা বলিয়া তাহার দৈন্যকে ঢাকিয়া লইয়াছে, তাহার জন্য উৎকণ্ঠাও দেখাইয়াছে। এই সব তুচ্ছ ছোট ছোট কথাতেই তাহার চিত্ত উদ্বেল হইয়া উঠিল। ইন্দিরার ইচ্ছাকে এমনভাবে নষ্ট করিয়া দিবার জন্য অনুতাপেরও সীমা রহিল না। একটুখানি ইতস্তত করিয়া সে উঠিয়া পড়িল। ভিতরের বারান্দায় বসিয়া ইন্দিরা তখন অপরাহ্নের জলখাবারের জন্য ফল কাটিতেছিল। দাসী চাকর কাছে কেহ নাই দেখিয়া সুকুমার তাহার পাশে বসিয়া পড়িয়া কহিল, আমার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না, চলো আমরা বেরিয়ে পড়ি। বোধহয় অতি ক্ষীণ একটা হাসির রেখা ইন্দিরার ওষ্ঠপ্রান্তে ফুটিয়া উঠিল। সে মাথা নাড়িয়া শুধু কহিল, আজ থাক। সুকুমার মিনতি করিয়া বলিল, চলো না লক্ষ্মীটি, অন্তত নদীর ধারে একটু যাওয়া যাক। মাথা নাড়িয়া ইন্দিরা কহিল, সে হয় না, ঠাকুরপো কি ভাববেন তাহলে? জল খেয়ে তুমি একটু ঘুরে এসো। সেদিন আর কোনো কথা হইল না। সুকুমার হয়তো আশা করিয়াছিল ইন্দিরাই রাত্রে আর কিছু বলিবে, হয়তোবা অনুতাপের সুর তাহার কণ্ঠে ধ্বনিত হইবে, কিন্তু সেসব কিছুই হইল না। ইন্দিরা প্রতিদিনের মতোই নিঃশব্দে আসিয়া তাহার পৃথক শয্যাতে শুইয়া পড়িল। পরের দিন সুকুমারী উপযাচক হইয়া পাত্রুল যাত্রার ব্যবস্থা করিল। কিন্তু এইভাবে বেড়াইতে যাওয়া সত্যই তাহার আর ভালো লাগিতেছিল না। আনন্দ তাহার সঙ্গ ঠিক চায়ও না। ইন্দিরার দিকেই তাহার মনোযোগ। বেড়াইতে বাহির হইয়া সে তাহাকে লইয়াই ব্যস্ত থাকে। অনর্গল বকিয়া, হাস্য পরিহাসে, ইতিহাসে, কল্পনায় সে ইন্দিরাকে মাতাইয়া তুলিতে চায়। পাত্রুল যাত্রাও সুতরাং সুকুমারের কাছে ব্যর্থ হইয়া গেল। সে গাড়িতে সমস্তক্ষণে চুপ করিয়া রহিল, কারণ কথা বলার ভূমিকা আনন্দ এবং সায় দেওয়ার ভূমিকা গ্রহণ করিয়াছিল ইন্দিরা। তাহার মধ্যে সুকুমার যেন অতিরিক্ত। কালীবাড়িতে পূজা দিবার সময় দু একটা কি পরিহাস করিবার চেষ্টা করিয়া সে আবার নিঃশব্দেই উহাদের সঙ্গে বাড়ি ফিরিল। যে সুন্দরী কিশোরীর উপস্থিতি আনন্দকে অত মুখর করিয়া তুলিয়াছিল, সেই মেয়েটির পাশে বসিয়া তাহার উষ্ণ কোমল দেহের সংস্পর্শ প্রতিনিয়ত পাইয়াও তাহার স্বামীর কণ্ঠে কোনো প্রকার কথা ফুটিল না।
সে যেন ইহাদের অপরিচিত পর। সেই দিনই বাড়ি ফিরিয়া সুকুমার প্রতিজ্ঞা করিল যে আর নয়, এই অভিনয়ের এইখানেই শেষ করিতে হইবে, আর সে এমন করিয়া নিঃশব্দে পুরিতে পারিবে না। সেদিন সারারাত্রি ভালো করিয়া ঘুমাইতে পারিল না। শুধু এই কুৎসিত অবস্থা হইতে প্রাণপণে মুক্তির উপায় খুঁজিতে লাগিল। উপায় একটা পাইল। পরের দিন অপরাহ্নে আনন্দ আসিবার আগেই সে ইন্দিরাকে ডাকিয়া কহিল, ওগো শুনছ, আমার আজ একটা জরুরি লেখা আছে। একটা মাসিক পত্রে আগে আমি লেখা দিতুম, তারা অনেক করে একটা লেখা চেয়ে পাঠিয়েছে। আজকে শেষ না করলেই নয়। তোমরা দুজনেই আজ বেরিয়ে এসো, আমি আজ আর যেতে পারবো না। ইন্দিরা বিস্মিত হইয়া সুকুমারের মুখের দিকে চাহিল, কিন্তু সে মুখে রাগ বা অভিমানের কোনো চিহ্নই খুঁজিয়া পাইল না। তবু সে অন্যদিকে মুখ ফিরাইয়া কহিল, বেশ তো, আজ না হয় না বেড়ানোই হলো। ব্যস্ত হইয়া সুকুমার কহিল, না না, সে হয় না। তাহলে আবার আমার মনটা খচখচ করতে থাকবে। মনে হবে আমার জন্যে তোমাদের বেড়ানো হচ্ছে না, ফলে বেড়ানোও হবে না, লেখাও হবে না। তোমরাই যাও লক্ষ্মীটি, আমি যখন বলছি তখন কোনো দোষ হবে না। না হয় অল্প একটু ঘুরে এসো। ইন্দিরার যেটুকু সন্দেহ ছিল, এই শেষের ৫-৬টি শব্দে তাহা দূর হইয়া গেল। তাহা ছাড়া এখানে আসিয়া পর্যন্ত এই বেড়াইতে যাওয়া যেন নেশার মতোই পাইয়া বসিয়াছিল তাহাকে। না গেলে তাহার কষ্টই হইত। তাই আনন্দ আসিতে সুকুমার যখন আবার এই অনুরোধই করিল, তখন সে ২-১বার ক্ষীণ প্রতিবাদ করিয়া শেষ পর্যন্ত রাজি হইয়া গেল। কিন্তু রাজি হইলেও ঠিক বাহির হইবার সময় আর একা বাহির হইতে পারিল না। ঝিকে ডাকিয়া সঙ্গে লইল। ফলে সেদিন আর ভ্রমণটা জমিল না। বয়স্থা দাসীর সঙ্গটা আনন্দকে ভিতরে ভিতরে পীড়া দিতে লাগিল। সে আর বেশি কথা কহিল না, অধিকাংশ সময় চুপ করিয়াই রহিল। আর ইন্দিরারও কেমন যেন অস্বস্তি বোধ হইতে লাগিল। সে নদীর ধার পর্যন্ত গিয়াই চলুন ফেরা যাক বলিয়া বাড়ি ফিরিয়া আসিল। সুকুমার সত্যই কি একটা লিখিতেছিল। ইন্দিরাদের অত সকালে ফিরিয়া আসিতে দেখিয়া তাহার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। তবু সে সহজ কণ্ঠেই বিস্ময় প্রকাশ করিয়া কহিল, তোরা এরই মধ্যে ফিরে এলি যে, কতটুকু বেড়ালি? আনন্দ ভালো করিয়া সে কথার উত্তর দিল না, গুম হইয়া বসিয়া রহিল। সুকুমার ব্যাপারটাকে আস্তে আস্তে সওয়াইয়া লইতেছিল। পরের দিন সে উহাদের সঙ্গে বাহির হইল বটে, কিন্তু তাহার পরের দিন আবার একটা ছুতা করিল, অথচ ইন্দিরাকে যাইবার জন্য বারবার অনুরোধ করিতে লাগিল। ইন্দিরাও এ ব্যবস্থায় অসুবিধা বোধ করা সত্ত্বেও একেবারে না বলিতে পারিল না। ঝিকে সঙ্গে যাইবার জন্য ডাকিতে সে স্পষ্টই মুখের উপর বলিয়া দিল, না বৌদি, সে আমি পারব না। এ পাহাড়ে দেশে হাঁটা আমার কর্ম নয়। সেদিন হেঁটেই আমার গায়ে ব্যথা হয়ে গেছে। অগত্যা ইন্দিরা একাই বেড়াইতে গেল আনন্দের সঙ্গে। কিন্তু সেদিন সে ইচ্ছা করিয়াই বাহিরের নির্জন প্রান্তরের দিকে না গিয়া অপেক্ষাকৃত জনবহুল পল্লীতে বেড়াইতে গেল এবং সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ফিরিয়া আসিল। সুকুমার যদিও নীরবে থাকে, তবু তাহার সঙ্গে থাকিলে ইন্দিরা যেন অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে। সে না থাকিলে যেন কিছুতেই জমে না। ইহার পরে দিন ২ সুকুমার যথারীতি উহাদের সাহচর্যে কাটাইল, কিন্তু তাহার পরেই আবার এক ছুতায় ডুব মারিল। আনন্দ কোথা হইতে একখানা মোটর গাড়ি সংগ্রহ করিয়াছিল। কথা ছিল তাহারা ওই গাড়িতে করিয়া সেদিন গিরিডির দিকে বেড়াইতে যাইবে। অমন প্ল্যানটা মাটি হইয়া যায় দেখিয়া আনন্দর মুখ শুকাইয়া উঠিল, কিন্তু সুকুমার কিছুতেই যাত্রাটা নাকচ করিতে দিল না। একরকম জোর করিয়াই ইন্দিরাকে গাড়িতে তুলিয়া দিল। কহিল, লাহিড়ী মশাই বুড়া মানুষ, ধরেছেন আজ আমাকে তার নাটক শোনাবেনি। না গেলে বড্ড মনক্ষুণ্ণ হবেন। তোরা যা, যদি কোনো মতে বুড়োকে ঠান্ডা করতে পারি তো এই ৫:৩০টার ট্রেনে চেপে বসব।
আসবার সময় একবার স্টেশনটা হয়ে আসিস বরং, যদি যাই তো ওইখানেই থাকব। ইহার পর আর অন্য সন্দেহ থাকে না। ইন্দিরা নিশ্চিন্ত হইয়াই মোটরে উঠিল। যদিও এতটা পথ আনন্দর সহিত একা যাওয়াতে কেমন যেন তাহার সংস্কারে বাঁধিতেছিল। শেষ পর্যন্ত মনকে সে প্রবোধ দিল, ড্রাইভার তো আছে। অবারিত মাঠ, দূরে পাহাড়ের নীল রেখা, মোটর চলিয়াছে হু হু করিয়া যেন শূন্য দিগন্তেরই দিকে। অপূর্ব দৃশ্য। এমন সোনার দেশ যে হয় তাহা ইন্দিরা কখনো কল্পনাই করে নাই। সে প্রাণপণে দুই চক্ষু ভরিয়া এই দৃশ্যটিকে যেন পান করিতেছিল। ইহার শালবন, উঁচু নিচু মাঠ, ঢেউ খেলানো রাস্তা, শুষ্ক বাতাস, দূরে পাহাড়ের ছবি সবই তাহার ভালো লাগে। হয়তো নূতন বলিয়া, তবু লাগে। আনন্দও যেন আজ অধিকতর উজ্জ্বল হইয়া উঠিয়াছে। এমনিতেই তাহার কথাবার্তা অত্যন্ত সরস। এ ধরনের কথাবার্তা পাড়া গাঁয়ের মেয়ের কাছে বিস্ময়। তাহার উপর সেদিন সে যেন তাহার স্বাভাবিক ক্ষমতাকেও লঙ্ঘন করিয়া গিয়াছিল। সে বিলাত ফেরত, ইউরোপটা ভালো করিয়াই দেখিয়াছে। তাহারই বিচিত্র অভিজ্ঞতা সে গল্প করিতেছিল। বিলাত, ফ্রান্স, সুইজারল্যান্ড, কত দেশ, কত মানুষ, কত ঘটনার মজাদার গল্প। ইন্দিরা মন্ত্রমুগ্ধের মতো শুনিয়া যাইতেছিল। চক্ষু ও কর্ণ দুই তাহার ব্যস্ত। তাই সে বুঝিতে পারে নাই যে গাড়িটার গতি কখন মন্থর হইয়া আসিয়াছে। যাওয়া আসার এই পথকে দীর্ঘতর করিবার যে কোনো ইঙ্গিত থাকিতে পারে তাহার মধ্যে, তাহাও সে কল্পনা করে নাই। সহসা তাহার চমক ভাঙিল গিরিডি স্টেশনে পৌঁছিয়া। আনন্দ নিচে নামিয়া খানিকটা ঘুরিয়া আসিয়া কহিল, না, সে ছোঁড়া আসেনি। জানি সে আসবে না, আমাদের এড়িয়ে যাবারই মতলব ছিল তার। হঠাৎ যেন একটা রূঢ় আঘাত লাগিল ইন্দিরার। সুকুমার ইচ্ছা করিয়াই এড়াইয়াছে, কিন্তু কেন? সে মুখ বাড়াইয়া অনুযোগের সুরে কহিল, ইস, এ যে একেবারে সন্ধ্যা হয়ে গেল ঠাকুরপো, বাড়ি ফিরব কখন? আনন্দ কি যেন একটা গোলমাল করিয়া জবাব দিল। তাহার পর কহিল, একটু চা খাবেন বৌদি? ব্যাকুলভাবে ইন্দিরা কহিল, না না, কিচ্ছু দরকার নেই, আমি তো চা খাই না জানেনি। এখন একটু তাড়াতাড়ি গাড়িটা ছাড়ুন। হ্যাঁ, এই যে। তাড়াতাড়িতে একথা ইন্দিরার মনে হইল না যে সে না খাইলেও আনন্দর চা খাইবার প্রয়োজন থাকিতে পারে। আনন্দরও সে কথাটা স্মরণ করিয়া দিতে কে জানে কেন সংকোচে বাঁধিল। আবার গাড়ি ছাড়িল। অন্ধকার পথ, বাহিরে দেখিবার কিছু নাই। ইন্দিরা গাড়ির কোণে মাথা রাখিয়া চোখ বুজিয়া ভাবিতে লাগিল সুকুমারেরই কথা। তাহার এই আচরণের অর্থ কি সে কোনো মতেই বুঝিয়া উঠিতে পারিল না। কিন্তু সে যে ইচ্ছাপূর্বকই তাহাদের বেড়াইতে পাঠাইয়া দিয়া নিজে দূরে সরিয়া থাকে, সে বিষয়ে আজ আর সন্দেহের অবকাশ নাই। এ কি শুধু অভিমান? ইন্দিরার মনে তাহার বিবাহিত জীবনের প্রতিটি দিনের ইতিহাস যেন ভিড় করিয়া আসিয়া উপস্থিত হইল। লেখাপড়া সে শিখুক না শিখুক, সুকুমারের ভালোবাসার তীব্রতা বুঝিবার মতো জ্ঞান তাহার হইয়াছে। সেই মানুষ এমন করিয়া আর একজনের সঙ্গে তাহাকে পাঠাইয়া দিয়া নিজে নিশ্চিন্ত থাকে কি করিয়া? হোক না কেন সে বন্ধু, তবু পর তো। আনন্দরও ফিরতি বেলায় কথোপকথনের উৎস যেন শুষ্ক হইয়া গিয়াছে। সে চুপ করিয়াই বাহিরের অন্ধকারের দিকে চাহিয়া বসিয়াছিল। খানিকটা পরেই যেন একরকম মরিয়াই হইয়া অতি সন্তর্পণে ইন্দিরার একখানি হাত নিজের হাতের মধ্যে মুঠা করিয়া ধরিল। বিলাতে সে অনেক মেয়ের সহিত ফ্লার্ট করিয়াছে, এ বিষয়ে তাহার নামই ছিল, কিন্তু এই সরলা পল্লীগ্রামের মেয়েটি সম্বন্ধে তাহার যেন সংকোচের অবধি নাই। আজও সে কিছু ভাবিয়া চিন্তিয়া আসে নাই। এখনও সে কতকটা অভিভূতের মতোই ইন্দিরার হাতখানা টানিয়া লইল, কতকটা নিজের অজ্ঞাত সারেই। ইন্দিরার ব্যাপারটা ভালো লাগিল না, তবু সে হাতখানা তখনই জোর করিয়া টানিয়া লইতে পারিল না। কেমন যেন লজ্জা করিতে লাগিল।
তাছাড়া ইহার মধ্যে যে দোষাবহ কিছু থাকিতে পারে তাহা ইন্দিরার পক্ষে জানা সম্ভব না। সে ভাবিতেছিল সুকুমারেরই কথা। বয়স তাহার অল্প হইলেও সে পাড়া গাঁয়ে ঈর্ষার অনেক কুৎসিত রূপী দেখিয়াছে। পুরুষের এমন নির্বিকার চেহারা তাহার কল্পনারও বাহিরে। সুকুমার কি চায়? সে এমন ইচ্ছা করিয়া তাহাকে দূরে সরাইয়া দিতেছে কেন? তবে কি সমস্ত অন্তর ক্ষতবিক্ষত হইয়া এই সন্দেহটাই ইন্দিরার মনে আত্মপ্রকাশ করিল। তবে কি সুকুমারের আর তাহার সম্বন্ধে কোনো মোহ নাই? সে আর তাহার সঙ্গ, তাহার সাহচর্য কামনা করে না, বরং বিরক্তই হয়? তাই এ অবহেলা? তাই সে এত নির্বিকার? ইন্দিরার ললাটে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। এইবার সে মনে মনে স্বীকার করিতে বাধ্য হইল যে এতদিন সে আত্মপ্রবঞ্চনাই করিয়া আসিয়াছে। সুকুমারের কাছে তাহারই বহুদিন আগে পরাজয় ঘটিয়াছে। আজ সেই সুকুমারের ভালোবাসার ইতিহাস জানিবার জন্য ব্যগ্র, যেমন ব্যগ্র একদিন ছিল সুকুমার নিজে। সহসা আনন্দর দীর্ঘ নিঃশ্বাসের শব্দে ইন্দিরার চমক ভাঙিল। তাহার হাতখানায় মৃদু চাপ দিয়া ঈষৎ কম্পিত কণ্ঠে আনন্দ কহিল, একটা কথা জিজ্ঞাসা করব বৌদি, সত্যি জবাব দেবেন? তাহার প্রশ্নে যৎপরণাস্তি বিস্মিত হইলেও ইন্দিরা কোনো কথা কহিল না, শুধু ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। আনন্দ তবু একটু ইতস্তত করিয়া কহিল, বলা আমার উচিত নয়, কিন্তু আমি আপনার কথা ভেবে স্থির থাকতে পারছি না বলেই জিজ্ঞাসা করছি। সুকুমার কি আপনাকে সুখী করতে পারেনি? না না, আপনি যতই গোপন করার চেষ্টা করুন, আমি বেশ বুঝতে পেরেছি যে আপনি এখানে সুখে নেই। ইন্দিরা বহুক্ষণ পর্যন্ত তাহার কথার মর্মোদ্ধার করিতে পারিল না। তাহার পর যখন বুঝিল, তখন হাতখানা সজোরে আনন্দর মুঠা হইতে টানিয়া লইয়া কহিল, এসব কি বলছেন ঠাকুরপো? আমি ওর কাছে সুখে নেই এমন কথা কে আপনাকে বললে? ওর মতো স্বামীর কাছে যে সুখে থাকতে পারে না, সে আর কোথায় সুখ পাবে? ছি ছি, এসব কথা আর বলবেন না কখনো, শুনলেও যে পাপ হয়। হয়তো এতটা উত্তেজনার কারণ ছিল না, কিন্তু এটা কতকটা ইন্দিরার আত্মগ্লানিরই তাপ। আনন্দ অপ্রতিভ হইয়া মৃদু কণ্ঠে কহিল, মাপ করবেন, আমি অতটা বুঝতে পারিনি। গাড়ি যখন মধুপুরে তাহাদের বাড়ির সামনে পৌঁছিল, তখন রাত্রি 10টা বাজে। সুকুমার বাহিরের বারান্দায় বসিয়া একখানা বই পড়িতেছিল। সে মুখ তুলিয়া চাহিয়া হাসি মুখেই বলিল, এসো, আমার আর যাওয়া হলো না। লাহিড়ী মশাই যা পাকড়াও করলেন, কার সাধ্যি নাটক শেষ হবার আগে ওঠে। ইন্দিরা আশা করিয়াছিল যে অন্তত এতখানি রাত করার জন্য সামান্য কিছু অনুযোগও সুকুমার করিবে, কিন্তু সে ওদিক দিয়াই গেল না, বরং ক্লান্ত মুখে আনন্দকে বসিয়া পড়িতে দেখিয়া কহিল, আমায় খুব খোঁজাখুঁজি করেছিলি নাকি? আমি আবার ভাবছিলুম যে মিছিমিছি তোরা হয়রান না হোস। ইন্দিরা আর শুনিতে পারিল না, তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। কিন্তু কাপড় ছাড়ার নাম করিয়া ঘরে ঢুকিলেও তখনই সে কাপড় ছাড়িতে পারিল না। সেই অবস্থাতেই মিনিট 10 স্তব্ধভাবে বসিয়া রহিল। ঝি আসিয়া রান্না শেষ হইয়াছে এই সংবাদ দিতে তবে তাহার চমক ভাঙিল। সে তাড়াতাড়ি কাপড় জামা বদলাইয়া বাহির হইয়া আসিল। সুকুমার বেশ সহজভাবেই আসিয়া আহারে বসিল। বলিল, আনন্দটার কি হলো আজ? ভয়ানক শরীর খারাপ বলে বাড়ি চলে গেল, কিছুতেই খেতে রাজি হল না। ইন্দিরার মনে হইল ইহার চেয়ে তিরস্কার করাও ভালো ছিল। এমন অনিশ্চয়তা অসহ্য। তিরস্কার করিলে, রাগ করিলে তবু তাহার অর্থ পাওয়া যাইত, কিন্তু এই নির্বিকার অবস্থায় যেন দম বন্ধ হইয়া আসে। সে কিছুতেই সেদিন মুখ তুলিয়া কাহারও পানে চাহিতে পারিল না। সে যেন কি একটা কঠিন অপরাধ করিয়া ফেলিয়াছে। দাসী চাকরদের সহিত চোখাচোখি হইলেও পাছে সেখানে নীরব তিরস্কারের ভাষা দেখিতে পায়, সেই ভয়ে সেদিন সে সাধ্যমতো সকলকারই দৃষ্টি এড়াইয়া গেল।
আহারের কিছুমাত্র ইচ্ছা ছিল না, তবু আনন্দ না খাওয়ার সহিত তাহার না খাওয়ার কোনো অর্থ হইতে পারে এই ভয়ে নিয়মমতো আহারে বসিল। কিন্তু কোনো এক অজ্ঞাত অভিমান ও বেদনায় তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতে লাগিল। প্রাণপণে চোখের জল চাপিয়া কোনো মতে 2-1 গ্রাস খাদ্য মুখে পুরিয়াই উঠিয়া পড়িল। রাত্রে বিছানায় শুইয়া কিছুতেই চোখে ঘুম আসিল না। স্বামীকে সে এ পর্যন্ত যত দুঃখ দিয়াছে, আজ তাহার সবগুলিই যেন ফিরিয়া আসিয়া তাহাকে আক্রমণ করিয়াছে। এ অবস্থা অসহ্য। আজ সে বুঝিতে পারিল যে এতদিন সে স্বামীর ভালোবাসাকে অবহেলা করিতে পারিয়াছে তাহার প্রেমের গভীরতা সম্বন্ধে নিশ্চিন্ত ছিল বলিয়াই। তাহার দম্ভ, অভিমান সব কিছু নির্ভর করিতেছে তাহারই উপর। কিন্তু সেই ভালোবাসার দম্ভে উন্মত্ত হইয়া আজ বুঝি সে মূলধনই হারাইতে বসিয়াছে। আসল মুহূর্তটিকে চিনিতে পারে নাই, যে মুহূর্তে তাহার আত্মসমর্পণ করা উচিত ছিল। আজ যদি উনি অবহেলা করিতে শুরু করেন, তাহার সমস্ত বুক ভাঙিয়া যেন কান্না বাহির হইতে চাহিতেছে, অথচ সে কাঁদিবেই বা কাহার কাছে? কোনো সহানুভূতির দরজাই তো সে খোলা রাখে নাই। তখন যদি শাশুড়ির কথা সে শুনিত? সে আর শুইয়া থাকিতে পারিল না। বহুক্ষণ ছটফট করিয়া অবশেষে উঠিয়া পড়িল। আস্তে আস্তে উঠিয়া আসিয়া সুকুমারের শয্যাপ্রান্তে বসিয়া পড়িয়া তাহার পায়ের উপর হাত রাখিল। সুকুমারও জাগিয়াছিল। বাহিরে সে যতই নির্বিকার থাক, অন্তরটা তাহার জ্বলিয়া যাইতেছিল। সেও মানুষ। অত রাত্রে স্ত্রী ও বন্ধুকে বেড়াইয়া ফিরিতে দেখিলে, বিশেষত তাহারা যদি অপরাধীর মতো কুণ্ঠিতভাবে ফেরে, কোনো মানুষই স্থির থাকিতে পারে না। এই কয়দিন ধরিয়াই সে অসহ্য যন্ত্রণা ভোগ করিতেছে। আজিকার তো কথাই নাই। তবু সে মনকে প্রাণপণে বুঝাইতেছে যে ইহাই তাহার ন্যায্য প্রাপ্য। সতীশের প্রতি যে অন্যায় সে করিয়াছে, এ দাহন তাহারই প্রায়শ্চিত্ত, কঠিন পাপের কঠিন শাস্তি। এ ভোগ করিতেই হইবে। আর তাহাতে যদি ইন্দিরা সুখী হয় তো হোক। কিন্তু মনকে প্রবোধ দেওয়া এক বস্তু, আর প্রবোধ পাওয়া আর এক বস্তু। তাই সে অত রাত্রেও ঘুমাইতে পারে নাই। ওপাশে যে ইন্দিরাও জাগিয়া আছে তাহাও সে বুঝিয়াছিল, কিন্তু অন্য কারণ অনুমান করিয়াছিল। তাহাতে তাহার অন্তর্দাহ বাড়িয়াছে, বই কমে নাই। এখন ইন্দিরাকে তাহারই শয্যায় আসিয়া পায়ে হাত দিতে দেখিয়া চমকিয়া উঠিল। এ কি ইন্দু? কি হয়েছে রানী? ভয় পেয়েছ? সে উঠিয়া বসিয়া তাড়াতাড়ি তাহাকে কাছে টানিয়া লইল। অশ্রু বিকৃত কণ্ঠে ইন্দিরা চুপি চুপি কহিল, আমি অত রাত করে ফিরলুম, বকলে না কেন? এ কি অদ্ভুত প্রশ্ন! বিস্ময়ে সুকুমারের মুখ দিয়া কিছুক্ষণ কথাই বাহির হইল না। তাহার পর কহিল, বকব কেন? ওখান থেকে ফিরতে দেরি হবে তা তো আমি জানতুমই। তবে পাঠালে কেন? কেন তুমি আমাকে অমন করে দূরে সরিয়ে দিচ্ছ? তা বটে। গভীর দুঃখের মধ্যেও সুকুমারের হাসি আসিল। এ অনুযোগ তাহারই প্রাপ্য বটে। সে অভিমানরুদ্ধ কণ্ঠে কহিল, তা নইলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না যে রানু। যে পাপে তোমাকে পেলুম না, সে পাপের শেষ হওয়া চাইত। অকস্মাৎ তাহাকে জড়াইয়া ধরিয়া ইন্দিরা তাহার বুকে মাথা রাখিয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিল। সুকুমারের বুক দুলিয়া কাঁপিয়া যেন বন্ধ হওয়ার উপক্রম হইল। এ কি সত্য, না সে স্বপ্ন দেখিতেছে? কি হয়েছে রানী? কেন এমন করছো? বলো আমাকে, কি হয়েছে লক্ষ্মীটি? ইন্দিরা প্রায় রুদ্ধ কণ্ঠে কহিল, আর কখনো অমন করব না। তুমি এইবারটি আমাকে মাপ করো। কিন্তু তোমার কোনো অপরাধী হয়নি যে। অপরাধ যে আমারই, তাই আমি এত শাস্তি পেলুম। তুমি শান্ত হও, অমন করো না। প্রবল বেগে মাথা নাড়িয়া ইন্দিরা কহিল, না না, তোমার কোনো অন্যায় নেই। আমার কাছে তোমার কোনো পাপ থাকতে পারে না।
তুমি আমাকে এইবারটি শুধু কাছে টেনে নাও, আর কখনো আমি ভুল করব না। কঠিন বাহুবন্ধনে তাহাকে প্রায় নিষ্পেষিত করিয়া তাহার কানের কাছে মুখ রাখিয়া চুপি চুপি সুকুমার কহিল, আমি তো টেনে নিতেই চাই গো। তুমি যে এতদিন কঠিন হয়েছিলে, কি করে যে আমার দিন কেটেছে তা তুমি কোনো দিন বুঝবে না। ইন্দিরার বক্ষ তখনও কান্নার বেগে ফুলিয়া ফুলিয়া উঠিতেছিল। সে শুধু মুখ তুলিয়া নিজেই সুকুমারের মুখে গালটা চাপিয়া দিয়া কহিল, আমি অহংকারে পাগল হয়ে গিয়েছিলুম, তুমি আমায় তখন শাস্তি দাওনি কেন? সুকুমার কহিল, ওসব কথা এখন থাক। তাহার পর ফিসফিস করিয়া কহিল, চলো আমরা কাল বাড়ি ফিরে যাই, যাবে? ইন্দিরা কহিল, তুমি যেইখানে নিয়ে যাবে সেইখানেই যাব, আমি আর কিচ্ছু জানি না।